নমস্কার। এসো গল্প শুনিতে স্বাগত। আমি রাজীব। আজ শুনছেন নারায়ণ সান্যালের গল্প হেব। গুরু বিদায় পর্ব। শার্লক হেবর পরিচয় দিয়ে এই কাহিনী শুরু করতে হলো বলে আমার নিজেরই কেমন লজ্জা করছে, কিন্তু উপায় কি? এখনো যে হেব যথেষ্ট বড়ই হয়নি, তাই তোমরা তাকে চেনো না কেউ। বছর দশেক পরে যে হেবর সামনে অটোগ্রাফ খাতাখানা মেলে ধরে তোমাদের সবাইকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে হবে, সেই হেবরই পরিচয় দিতে হচ্ছে আজ তোমাদের কাছে। হেব জন্ম ডিটেকটিভ, বাংলার ভবিষ্যৎ শার্লক হোমস। হেবকে না চিনলেও শার্লক হোমসকে নিশ্চয়ই তোমরা চেনো। স্যার আর্থার কনান ডয়েলের অমর সৃষ্টি, গোয়েন্দা কুলোৎলোক শার্লক হোমসের কাহিনী দুনিয়ার শুদ্ধ লোকে জানে। হেবর কাকা মাসিক পত্রিকায় মাঝে মাঝে ডিটেকটিভ গল্প লেখেন। তাছাড়া ওর মেসোমশাই অজিতেন্দ্রবাবু পুলিশের একজন বড় অফিসার। সুতরাং ছেলেবেলা থেকে চোর ডাকাতের কথা শুনে শুনে তাদের ধরন ভালোই জানা ছিল হেবর। এছাড়া ওর মেজদা মাঝে মাঝে লাইব্রেরি থেকে লুকিয়ে ডিটেকটিভ বই নিয়ে আসত, আর বাবা মা কাকাদের চোখ এড়িয়ে উপক্রমণিকা আড়াল দিয়ে মেজদা সেগুলো নিয়ে গোগ্রাসে গিলত। বড়রা কেউ টের পেতেন না, এমনভাবে লুকিয়ে রাখত সেই বইগুলো। কখনো পুরনো খবরের কাগজের স্তূপের নিচে, কখনো আলমারির পিছনে, কখনো বা রান্নাঘরের কুলুঙ্গিতে, আচারের শিশিগুলোর পেছনে। হেবো আবার মেজদার নজর এড়িয়ে সেগুলো যথারীতি হস্তগত করত, আর একের পর এক শেষ করে ফেলত। অসংখ্য গোয়েন্দা গল্প পড়ে পড়ে চোর ধরা ব্যাপারটা তার কাছে জলবৎ তরলং হয়ে গেছে। মাথাটা হেবর এমনিতেই বেশ সাফা। হেডমাস্টার মশাই বলেন, মন দিয়ে পড়লে ও নিশ্চয়ই ক্লাসে ফার্স্ট হতো। কিন্তু হেবকে গোয়েন্দাগিরির ভূতে পেয়েছে। পাশ করার জন্য যেটুকু দরকার শুধু সেটুকুই সম্পর্ক সে বজায় রেখেছে পড়ার বইয়ের সঙ্গে। বাকি সে সময় মেতে থাকে তার গোয়েন্দাগিরি মাল মশলা নিয়ে। ডিটেকটিভ সুলভ সব কটি গুণই তার আছে: তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি, অনুসন্ধিৎসা, সূক্ষ্ম যুক্তির বিশ্লেষণ, ইনটুইশন, সাহস আর ধৈর্য। এ কাজের যাবতীয় সরঞ্জাম সে একে একে সংগ্রহ করেছে। নোট বই, ডায়েরি, মেজদির সেলাইয়ের বাক্স থেকে উদ্ধার করা একটা ছেঁড়া মাপবার ফিতে, দাদুর বাতিল চশমার পুরু একটা লেন্স। নোট বইতে সময় অসময়ে হেবো অনেক কিছু টুকে রাখে। কোনো সমস্যার ক্লু কখন কোথায় দরকার হবে তা কি কেউ আগের থেকে বলতে পারে? মেজদা ওর চেয়ে 2 বছরের বড়। শার্লক হেবো নামটা সেই দিয়েছে ঠাট্টা করে। পদে পদে সে চায় হেবোকে অপদস্থ করতে। নোট বইয়ের কথা উঠলে মেজদা বলে, হেবোর নোট বইতে সব খবরই লেখা আছে, শুধু লেখা নেই পাগলা ষাঁড়ে করলে তারা কেমন করে ঠেকাবো তাই। হেবো রাগ করে না, বিজ্ঞের মতো হাসে শুধু। মেজদা না মানলেও হেবো যে সত্যিকারের একজন খুদে গোয়েন্দা তার প্রমাণ সে দিয়েছিল। পরপর 2-3টি রহস্যের কিনারা সে করে ফেলেছিল তার কিশোর বয়সের বুদ্ধিতে। তোমরা হয়তো খবর রাখো, নয়তো রাখো না, তা তোমরা না জানলেও হেবোর বাড়ির এবং পাড়ার লোকেরা মেনে নিয়েছিল হেবো একটা হবু গোয়েন্দা। পলাশপুরে হেবোর দাদু একবার রীতিমতো এক ষড়যন্ত্রের রহস্যজালে মারা পড়তে বসেছিলেন। ব্যাপারটা এতই ঘোরালো হয়ে ওঠে যে শেষ পর্যন্ত হেবর মেসোমশাই অজিতেন্দ্রবাবু একজন প্রফেশনাল গোয়েন্দাকে নিয়োগ করেছিলেন। হেবো তাঁকে প্রবীর কাকু বলে ডাকত। হেবো আর তার প্রবীর কাকু মিলে সে রহস্যের কিনারা করেছিল। মোট কথা, সেই থেকে প্রবীরবাবু হেবোকে মোটামুটি শ্রদ্ধার চোখেই দেখতেন। যদিও হেবো মাত্র 15 বছরের কিশোর, ক্লাস 10-এ পড়ে। পলাশপুরের রহস্যটা সমাধান হওয়ার পর কোথায় হেবোর বাবা খুশি হবেন তা নয়, তিনি কড়া হুকুম জারি করেছিলেন,
গোয়েন্দাগিরি হেবকে একবারে ছেড়ে দিতে হবে, যতদিন না সে হায়ার সেকেন্ডারি পাশ করে। বাধ্য হয়ে হেবো তার গোয়েন্দাগিরির সাজ সরঞ্জাম তুলে রেখে পড়াশোনায় মন দিয়েছিল। কিন্তু ভবিষ্যতে যাকে শার্লক হোমসের মতো বড় গোয়েন্দা হতে হবে, তার কপালে শুধু পড়া মুখস্থ করার ব্যাপারটা কেন লিখবেন ভগবান? মাস কতক পরে আবার একদিন হেবোকে ডেকে পাঠালেন তার কাকা। হেবো ভেবেছিল আবার বুঝি এক প্রস্ত উপদেশ বর্ষিত হবে তার ওপর। উপায় নেই, এখন মাঝে মাঝেই তাকে ডেকে কাকা নানা উপদেশ দেন, খোঁজ খবর নেন সে গোয়েন্দাগিরি ছড়েছে কিনা। বই বন্ধ করে হেবো এসে হাজিরা দেয় কাকার ঘরে। কাকা সস্নেহে ডেকে বলেন, আয় বস। সুরটা যেন অন্যরকম লাগছে। মুখ তুলে হেবো দেখতে পায় ঘরে বসে আছেন কাকা, কাকিমা আর সেই পলাশপুরের প্রবীর কাকু। প্রবীর কাকু বলেন, কেমন আছো হেবো? হেবো হাসে, জবাব দেয় না। কাকা বলেন, তোকে একটা জরুরি কাজে ডেকেছি হেবো। মানে আমরা একটা বিপদে পড়েছি, কি করব স্থির করে উঠতে পারছি না। তোর তো এসব বিষয়ে বেশ বুদ্ধি খেলে, তাই। হঠাৎ থেমে পড়েন কাকাবাবু। হেবো মনে মনে উৎফুল্ল হলেও মুখে সে ভাব প্রকাশ করে না। প্রবীরবাবু আলোচনার সূত্রটা তুলে নিয়ে বলতে থাকেন, সত্যি করে বলতে কি, তোমার কাকিমা এ কাজে আমার সাহায্য চেয়েছেন। ব্যাপারটা জটিল, কিন্তু আমি বলেছি আমার সহকারী হিসেবে যদি শ্রীমান শার্লক হেবো কাজ করে তবেই এ দায়িত্বটা নিতে পারি। হেবো একটু অবাক হয়ে বলে, কাকিমা, তোমার বিপদ? প্রবীর কাকু ব্যাপারটা পরিষ্কার করে দিয়ে বলেন, না, বিপদটা ঠিক তোমার কাকিমার নয়, তার ছোট বোন মঞ্জুলা দেবীর। ব্যাপারটা এই। আদ্যপান্ত ঘটনাটা হেবো মন দিয়ে শোনে। হেবোর কাকিমারা দুই বোন। কাকিমার ছোট বোন মঞ্জুলা দেবীর বিয়ে হয়েছিল কৃষ্ণনগরের একজন নাম করা উকিল সুধাকান্তবাবুর একমাত্র ছেলে নির্মলেন্দুর সঙ্গে। সুধাকান্তের আর সন্তানাদি নেই, স্ত্রীও দীর্ঘদিন গত। কৃষ্ণনগরের রায়পাড়ার মস্ত বড় বাড়ি, যথেষ্ট রোজগার করেছেন জীবনে, এখন অবসরপ্রাপ্ত মানুষ, 70-এর ওপর বয়স। ছেলে নির্মলেন্দুই ছিল তার জীবনের একমাত্র অবলম্বন। শেষ দিকে তন্ত্র সাধনার দিকে ঝোঁকটা হয়েছে বৃদ্ধের। শাক্ত মন্ত্রে দীক্ষা নিয়েছেন, পূজা অর্চনাতেই দিন কাটে। নির্মলেন্দুর সঙ্গে মঞ্জুলার বিয়ে হয়েছিল বছর 5 আগে। নির্মলেন্দু ছিল দক্ষিণ রেলওয়ের একজন অফিসার, ফলে বিয়ের পর থেকেই মঞ্জুলা বরাবর স্বামীর সঙ্গে দাক্ষিণাত্যের এখানে ওখানে ঘুরেছে। শ্বশুরমশাইয়ের সঙ্গে তার বিশেষ ঘনিষ্ঠতা হবার সুযোগ হয়নি। ছুটি ছাটায় নির্মলেন্দু যখন বাড়ি এসেছে, তখন মঞ্জুলাও এসেছে এবং সুধাকান্তের সেবা যত্নের কোনো ত্রুটি করেনি। বিয়ের মাসখানেক আগেই নির্মলেন্দু চাকুরিতে ঢুকেছিল, আর বিয়ের মাস 2 পরেই সে বদলি হয়ে যায় মাদ্রাজে। ফলে মঞ্জুলার পক্ষে শ্বশুরের ঘর করাটা ঘটেনি। এখন মজা হচ্ছে এই যে সুধাকান্তবাবুর ধারণা হলো এই অপয়া বউয়ের জন্যই নির্মলেন্দু তার বাপকে ত্যাগ করে গেল। এ ধারণার পেছনে কোনো যুক্তি নেই। সুধাকান্তবাবু একজন নাম করা উকিল ছিলেন, যুক্তির ওপর নির্ভর করে কত বড় বড় কেসে জিতেছেন তিনি, অথচ এখন একেবারে বিনা যুক্তিতে ছেলে মানুষের মতো তিনি অভিমান করে রইলেন পুত্রবধূর ওপর। বেচারি মঞ্জুলা এই অভিমান ভাঙাবার নানান চেষ্টা করেছে। স্বামীকে ছেড়ে কৃষ্ণনগরে শ্বশুরের কাছে এসে থাকতে চেয়েছে, কিন্তু তাতেও কোনো ফল হয়নি। সুধাকান্ত তো পুত্রবধূর সেবার জন্যে কাতর নন, তিনি চাইছেন পুত্রের সান্নিধ্য, অথচ সে বেচারা চাকরি ছেড়ে বারে বারে এতদূর আসেই বা কী করে। শেষ পর্যন্ত নির্মলেন্দু বলেছিল, বাবা, আপনিই কেন আমার ওখানে গিয়ে থাকবেন, চলুন না মাদ্রাজে। কিন্তু তাতেও সুধাকান্ত রাজি নয়। দেশ ঘর ছেড়ে অত দূরে এই বয়সে তিনি যাবেন না। ফলে পিতা, পুত্র আর পুত্রবধূর মধ্যে একটা মন কষাকষির সূত্রপাত হলো। হেবো বাধা দিয়ে বলে, কিন্তু এর মধ্যে কাকিমার বিপদটা কোথায়? প্রবীরবাবু বলেন,
বলছি, সবটা শোনো আগে। ঘটনার গতিটা কোন দিকে নিয়েছে এবার তিনি তা বুঝিয়ে দেন। মাস চারেক আগে হঠাৎ এক আকস্মিক দুর্ঘটনায় নির্মলেন্দু মারা গেলেন। এ আঘাতে সুধাকান্ত একেবারে ভেঙে পড়েছেন। তিনি যেন একেবারে অন্য মানুষ হয়ে গেছেন। অথচ তাঁর মাথা খারাপের কোনো লক্ষণ দেখা যায়নি। মানসিক স্থৈর্য তাঁর ঠিকই বজায় আছে। তবে সমস্ত দুনিয়ার ওপর তাঁর একটা বিতৃষ্ণা জন্মেছে। সুধাকান্তের অর্থের অভাব ছিল না। যথেষ্ট টাকা উপার্জন করেছেন তিনি সারা জীবনে। তবু সেই টাকা রোজগারের অছিলাতেই ছেলে যে বাপকে ত্যাগ করে গিয়েছিল, এটা তিনি ভুলতে পারেননি। ছেলে নেই, টাকার ওপরেই মর্মান্তিক চটে গেছেন তিনি। তাঁর ধারণা হয়েছে অর্থই সকল অনর্থের মূল। আর চটে গেছেন তাঁর পুত্রবধূর ওপর। আগের থেকেই অবশ্য চটেছিলেন, পুত্রের মৃত্যুর পর সেটা মর্মান্তিক আকার ধারণ করেছে। মঞ্জুলার একটি সন্তান হয়েছিল ইতিমধ্যে। বছর খানেকের ছেলেটিকে নিয়ে সে এসে আশ্রয় চাইল শ্বশুরের ভিটায়। আশ্রয় তিনি দিলেন, অন্ন বস্ত্রের ব্যবস্থাও করতে তিনি রাজি। কিন্তু না পুত্রবধূ, না অবোধ শিশু সন্তান, কাউকেই তিনি মনে প্রাণে গ্রহণ করলেন না। দ্বিতল বাড়ি, ওপরতলায় তিনখানি ঘর। একটি ঘরে থাকেন সুধাকান্তবাবু, দ্বিতীয় ঘরটি তালাবন্ধ থাকে। সেটায় ছাত্রজীবনে নির্মলেন্দু থাকত। কখনো সখনো দেশে এলে সস্ত্রীক এই ঘরেই উঠত সে। তৃতীয় ঘরখানিতে বর্তমানে আছেন সুধাকান্তের গুরুদেব। মন্ত্রদীক্ষা দিতে তিনি এসেছিলেন একদিন, আর ফিরে যাওয়া হয়নি। একতলায় রান্না, ভাঁড়ার, বৈঠকখানা ছাড়াও আর একটি বাড়তি ঘর ছিল। সেইটাতেই থাকতে দেওয়া হয়েছিল মঞ্জুলাকে। ঘরটা অন্ধকার, স্যাঁতস্যাঁতে। এমন একখানা ঘরে তাকে থাকতে দেওয়ার সঙ্গত কারণ দেখিয়েছিলেন গুরুদেব। সুধাকান্ত নাকি পুত্রবধূর বৈধব্যের বেশটা সহ্য করতে পারেন না। না পারাই স্বাভাবিক। মাত্র 5 বছর আগে যাকে আবদার করে নিয়ে এসেছিলেন এবারের লক্ষ্মী করে, সেই যদি আজ থান কাপড় পরে তাঁর সামনে ঘুরে বেড়ায় তাহলে তার কষ্ট হয় বই কি। মঞ্জুলাও তাই মেনে নিল এই দুর্ভাগ্যকে। একতলার ওই অন্ধকুটুরিতেই আশ্রয় নিল সে শিশু সন্তানটিকে নিয়ে। বাড়িতে দারোয়ান, ঠাকুর আর পুরনো আমলের ঝি মোক্ষদা মাসি আছে। তারাই সব কাজকর্ম সারে। গুরুদেব প্রথম দিনেই বলে দিয়েছিলেন এ বেশে যেন মঞ্জুলা তার শ্বশুরের সামনে না যায়। প্রথমটা লজ্জায়, সংকোচে আর হতাশায় মাথা নিচু করে এ আদেশ মেনে নিয়েছিল মঞ্জুলা। সুধাকান্তের পুত্রবিয়োগের জন্যে যেন সেই দায়ী। সত্যই তো, এ বেশে সে কেমন করে গিয়ে দাঁড়াবে তাঁর সামনে। কিন্তু 2-10 দিন পরে তার খেয়াল হলো, কিন্তু এ তো হতে পারে না। এই বেশ বদলাবার কোনো সম্ভাবনা যখন নেই, তখন সে কি চিরকালই ওই অন্ধকুটুরিতে পড়ে থাকবে নাকি? শ্বশুরের সেবা যত্ন করবে না? গুরুদেব কঠিন হয়ে বললেন, না, এতদিন যদি পুত্রবধূর সেবা যত্ন ছড়াই চলে গিয়ে থাকে তবে আর কটা দিনও চলবে। বাধ্য হয়ে এই অপমানকর জীবনযাত্রাকে স্বীকার করে নিয়েছিল মঞ্জুলা। নির্বান্ধব পুরীতে একতলার ওই অন্ধকার ঘরে ইঁদুর আর আরশোলা তাড়িয়ে পড়েছিল কোনোক্রমে। সদ্য বিধবার যেন নতুন কোনো কষ্টের বোধই ছিল না। তবু তার মনে একটা আশার বীজ সে সযত্নে বাঁচিয়ে রেখেছিল। একদিন না একদিন সুধাকান্ত তাকে ক্ষমা করে কাছে টেনে নেবেন। কতদিন আর অভিমান করে থাকতে পারবেন তিনি? সুধাকান্ত কি কোনোদিনই বুঝবেন না যে দুঃখের আগুনে তিনি জ্বলে পুড়ে মরছেন, সেই একই আগুনে জ্বলছে এ বাড়ির আরেকটি উপেক্ষিতা নারী? তাকে না হলেও অন্তত নির্মলেন্দুর সন্তানটিকে, ফুলের মতো সুন্দর বংশের শেষ প্রদীপটিকে একদিন তিনি তার পাঁজর সর্বস্ব হাহা করা বুকে টেনে নেবেনই। খোকন নতুন হাঁটতে শিখেছে। টলমল করে সারা বাড়ি টোলে টোলে বেড়ায়। শুনিবে উঠতে চায় দ্বিতলে, কিন্তু তা হবার নয়। গুরুদেব আর তাঁর চেলাটি পালা করে পাহারা দেয় সুধাকান্তের ঘরের সামনে। ওদের ভয়ে খোকনকে ওপরে নিয়ে যেতে পারে না কেউ। ক্রমে মঞ্জুলার আশা নিরাশায় পরিণত হয়েছে।
আর সে অনুভব করেছে যে শ্বশুরের সঙ্গে পুনর্মিলনের পথে একমাত্র বাধা হচ্ছেন ওই গুরুদেবটি। কিন্তু কেন? মঞ্জুলা কোনো কারণ খুঁজে পাননি। মঞ্জুলার বাপের বাড়ির অবস্থা বিশেষ ভালো নয়, ভাই নেই তার, বাবা গত হয়েছেন, মা আছেন মালদায়, জমিজমা থেকে কোনো ক্রমে দিন চলে যায়। একই দিদি, তিনিই হেবর কাকিমা। হেবো কাকা অবশ্য মঞ্জুলাকে তাদের বাড়িতে এনে রাখতে পারতেন, কিন্তু তাহলে শ্বশুরের বিষয় সম্পত্তি কিছুই সে পাবে না। ছেলেটিকেও তো মানুষ করে তুলতে হবে। মঞ্জুলার চিঠি পেয়ে হেবর কাকা আর কাকিমা কৃষ্ণনগরে গিয়েছিলেন, কিন্তু সুধাকান্তবাবু তাঁদের কোনো আমলই দেননি। প্রথমত তিনি দেখাই করতে চাননি, বলে পাঠিয়েছিলেন, আপনারা বৌমার সঙ্গে দেখা করতে এসেছেন, তিনি নিচের তলায় আছেন। কিন্তু হেবর কাকা নাছোড়বান্দা হয়ে দেখা করেছেন তাঁর সঙ্গে। সুধাকান্তবাবু ভালোভাবে ওদের সঙ্গে কথাই বলেননি, তবু নকুলবাবু মধ্যস্থতায় মোটামুটি সাক্ষাৎটা হয়েছে। বাধা দিয়ে হেবো বলে, নকুলবাবুটি কে? হেবর কাকিমা বলেন, নকুলবাবু হচ্ছেন তাওই মশাইয়ের পুরনো মুহুরি, বলতে গেলে ওদেরই সংসারের একজন। তাঁরও 70-এর কাছাকাছি বয়স। তিনি নির্মলেন্দুকে কোলে পিঠে করে মানুষ করেছেন। নির্মলেন্দুকে তিনিও খুব ভালোবাসেন। সেই নির্বান্ধব পুরীতে ওই নকুলচন্দ্রই মঞ্জুলার একমাত্র ভরসা। খোকনের মধ্যে তিনি নির্মলকে যেন নতুন করে আবিষ্কার করেছেন। হেবো বলে, যাই হোক, তারপর? হেবর কাকা বলেন, আসল সমস্যা হচ্ছে এই যে আমরা জানি না সুধাকান্তবাবু কোন উইল করে রেখেছেন কিনা। করলেও হয়তো তিনি নির্মলের নামে সব কিছু লিখে দিয়ে গেছেন। বাধা দিয়ে হেবো আবার বলে, আমি আইনের ব্যাপারটা ঠিক জানি না, যদি তাই করে থাকেন তাহলে নির্মলবাবুর মৃত্যুর পর তাঁর স্ত্রীপুত্রই কি সে সম্পত্তি পাবে? হ্যাঁ, তাই পাবে, বলেন প্রবীর কাকু। কিন্তু তোমার কাকা আশঙ্কা করছেন যে ওই গুরুদেবের পরামর্শে সুধাকান্তবাবু নূতন করে উইল করতে চাইছেন, আর সেই নূতন উইলে তিনি মঞ্জুলা দেবীকে আর তাঁর নাবালক সন্তানকে সম্পূর্ণ বঞ্চিত করতে চান। হেবো বলে, এ তো খুব সর্বনাশের কথা। এ কথা কি আপনাদের অনুমান, না প্রমাণ আছে কিছু? প্রবীরবাবু বলেন, এটা এখনও অনুমানের পর্যায়ে আছে বটে, তবে অনুমানের সপক্ষে যথেষ্ট জোরালো যুক্তিও আছে। খবরটা দিয়েছেন নকুলচন্দ্র। সে কাহিনীও বিস্তারিত শুনল হেবো। সুধাকান্তবাবুকে এই পুরাতন ভক্তটি আজও অত্যন্ত শ্রদ্ধা করে। নকুলচন্দ্র ছিলেন তাঁর মুহুরি। সুধাকান্তের ছত্রছায়ায় থেকে 2 পয়সা কামিয়েছেন। ছেলেদের মানুষ করেছেন, মেয়েদের পাত্রস্থ করেছেন। দুজনেই অবসর নিয়েছেন বটে, তবু আজও নকুলচন্দ্র প্রতিদিন আসেন তার বড়বাবুকে দেখতে। সংসারের খবরাখবর নিয়ে পুরাতন দিনের কথা 2-4টে আলোচনা করে রাত বাড়লে বাড়ি ফিরতেন। সুধাকান্ত কোনো কেসে কেমন করে সওয়াল করেছিলেন, কোন আসামিকে ফাঁসির দড়ি নিশ্চিন্ত আলিঙ্গন থেকে মুক্ত করেছিলেন, কোন ধড়িবাজ বদমায়েশের কূটকৌশল ব্যর্থ করে তাকে কারাকক্ষের দিকে ঠেলে দিয়েছিলেন, বলতে বলতে উজ্জ্বল হয়ে উঠতেন নকুলচন্দ্র। আর মনে মনে খুব উপভোগ করলেও সুধাকান্ত বলতেন, আরে ছেড়ে দাও নকুল, ওসব কথা থাক। সে রামও নেই, সে অযোধ্যাও নেই। আমাদের সময় হাকিমরা ছিল সত্যিকারের মানুষ। সেই ম্যাকফার্লান সাহেবকে মনে আছে তোমার? নকুল বলতেন, মনে নেই আবার? ফেয়ারওয়েলের দিন তিনিই না আপনাকে বলেছিলেন, এখান থেকে যেতে আর কোনো দুঃখ নেই, শুধু একটা দুঃখ, তোমার মতো উকিলের জোরালো সওয়াল আর শুনতে পাবো না। বাধা দিয়ে সুধাকান্ত বলতেন, আরে ছেড়ে দাও নকুল, ওসব কথায় আর কাজ কি? এই দুটি প্রাচীন বন্ধুর সামাজিক মর্যাদার আসন উঁচু নিচু কিনা বুঝবার উপায় ছিল না। ওদের বন্ধুত্বে ভাঁটার টান পড়ল সুধাকান্ত দীক্ষা নেবার পর থেকে। গুরুদেব নকুলচন্দ্রকে পছন্দ করতেন না। ওদের সান্ধ্য আসরে প্রায়ই এসে বসতেন তিনি, আর দুজনেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়তেন। ক্রমশ নকুলচন্দ্র অনুভব করেন তিনি এ বাড়ির কর্তার কাছে অবাঞ্ছিত।
তবু দীর্ঘ 50 বছরের অভ্যেসবশত সন্ধেবেলায় একবার দেখা দিয়ে যেতেন। কিছুদিন আগে সুধাকান্তের হঠাৎ খুব জ্বর হলো। নকুলচন্দ্র তৎক্ষণাৎ খবর পাঠালেন শহরের নামকরা ডাক্তার অনুকূল বাবুকে। অনুকূলচন্দ্র বয়সে ছোট, কিন্তু পসার খুব আছে তার। ঔষধপত্র পড়তে সামলে নিলেন সুধাকান্ত, কিন্তু দুর্বল হয়ে পড়লেন তিনি। দিন সাতেক জ্বর ভোগ করেই একেবারে কাবু হয়ে পড়লেন। বিছানা থেকে নামতে পারেন না, হার্টের অবস্থা ভালো নয়। শয্যাশায়ী হয়ে পড়লেন সুধাকান্ত। নকুলচন্দ্র সকাল বিকেল দুবেলা আসতে শুরু করলেন, খবর নিতে, ব্যবস্থাপত্র করতে। বয়স হলে কি হবে, নকুলচন্দ্র এখনও বেশ শক্ত আছেন। দোতলায় উঠে গিয়ে তিনি তাঁর বড়বাবুর সঙ্গে রোজ দেখা করেন। সেদিনও গিয়ে যেই বসেছেন, সুধাকান্ত বললেন, নকুল, ওই লোহার সিন্দুকটা খুলে ডান দিকের ওপরের খোপে একটা বন্ধ খাম আছে, বার করে দাও তো। দেওয়ালের সঙ্গে গাঁথা লোহার মজবুত আলমারি, তার চাবিটা সর্বক্ষণ থাকে অসুস্থ সুধাকান্তের বালিশের নিচে। চাবিটা বার করে তিনি নকুলচন্দ্রের হাতে দিলেন। ওর চোখের সামনেই ঘটেছে সব কিছু। নকুলচন্দ্র চাবি খুলে ওপরের খোপ থেকে একটা সিলমোহর করা খাম বার করে ফিরে এলেন। খাম ও চাবিটা বড়বাবুর হাতে দিতে সুধাকান্ত বললেন, সিন্দুকটা আবার খোলা রেখে এলে কেন? ওটা বন্ধ করে চাবিটা দাও আমাকে। নকুলচন্দ্র বললেন, আমি ভেবেছিলাম খামটা আবার তুলে রাখতে হবে। না, ওটা এখন বাইরেই থাকবে। খামটা বালিশের নিচে রাখলেন সুধাকান্ত। সিন্দুক বন্ধ করে নকুলচন্দ্র চাবিটা তাঁর হাতে ফিরিয়ে দেবার সময় তার আর আত্মসংবরণ করতে পারেন না। বলে ফেলেন, কিন্তু এটা কি ভালো হচ্ছে বড়বাবু? চমকে ওঠেন সুধাকান্ত। কোনটা নকুল? আমি তো স্যার জানি কি আছে ওই সিলমোহর করা খামের ভেতরে। বছর 10 আগে ওটা আমিই তো আপনার সামনে সিলমোহর করেছিলাম। সাক্ষী হিসেবে আমারও সই আছে কাগজটায়। সুধাকান্ত কোনো জবাব দিলেন না, গুম মেরে বসে রইলেন। কিন্তু নকুলচন্দ্র পাকা লোক, সাক্ষী নীরব থাকলে তাকে ছেড়ে দিতে নেই, আরও ভালো করে চেপে ধরতে হয়। দীর্ঘদিনের কোর্ট কাছারির অভিজ্ঞতায় এটুকু জানা ছিল তাঁর। তাই হেসে বলেন, আপনি আমার কথার জবাব দিলেন না কিন্তু বড়বাবু। সুধাকান্ত ধমকে ওঠেন, উইল পাল্টাবো কি না তাও কি তোমার সঙ্গে পরামর্শ করতে হবে নাকি? নকুল ম্লান হাসেন, অনেক দুঃখের সে হাসি। বলেন, আজ্ঞে না, আপনি মস্ত বড় উকিল আর আমি সামান্য মুহুরি। আপনারই অন্যে প্রতিপালিত বলতে পারেন। আমার মতো সামান্য লোকের সঙ্গে আপনি কেন এইসব বৈষয়িক ব্যাপারে পরামর্শ করবেন? তবে কিনা নিমুকে একদিন কোলে পিঠে করে মানুষ করেছিলাম, তাই তার ওই বাচ্চাটার কথা ভেবে। কিন্তু না, আমার অন্যায়ই হয়েছে। পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে থাকেন সুধাকান্ত। নকুল একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আর মুশকিল হয়েছে কি জানেন বড়বাবু? আপনি তো চোখে দেখেন না, ওদের ওপরেই আসতে দেন না, কিন্তু আমি তো দেখতে পাই। খোকনবাবু সারাটা বাড়ি টলমল করে হেঁটে বেড়ায়, ঠিক নিমুর মতো দুষ্টু হয়েছে, মায়ের হাসিটা পর্যন্ত। তাই ওই ছেলেটার ভবিষ্যৎ ভেবে। কিন্তু আবার পাগলামি করছি আমি। এসব কথা আলোচনা করার আমার অধিকারই যে নেই। হ্যাঁ, অন্যায় হয়েছে আমার, মাফ করবেন আমাকে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান নকুলচন্দ্র, লাঠিটা তুলে নেন হাতে। আশ্চর্য, তবু সুধাকান্ত কোনো প্রতিবাদ করেন না। জানালা দিয়ে দূর দিগন্তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে থাকেন পাথরের মূর্তির মতো। তিনি যেন ভুলে গেছেন দীর্ঘ 50 বছর ধরে নকুলচন্দ্রের সঙ্গে এ বাড়ির কি সম্পর্ক। প্র্যাকটিসের প্রথম অবস্থা থেকেই তিনি টাকার মুখ দেখেননি। প্রথম যৌবনে তিনিও যেমন গুনতেন কোর্টঘরের কড়ি ও বটগা, মুহুরীবাবুও তেমনি সারাদিন ধরে গুনতেন বটগাছের পাতা। সেই দুঃখের দিন থেকেই নকুলচন্দ্র তাঁর বড়বাবুর সঙ্গে নিজের ভাগ্যকে জড়িয়েছিলেন। সুখে দুঃখে শতাব্দীর অর্ধাংশ পাড়ি দিয়ে এসেছেন একই নৌকোয়। মিনুর বিয়ের সম্বন্ধ পাকা করতে ওই নকুলচন্দ্রকে একদিন পাঠিয়েছিলেন।
বিয়ের দিন বরযাত্রী যেতে পারেননি, একটা বড় কেসের দিন পাল্টানো যায়নি বলে ওই নকুলচন্দ্রকেই বরকর্তা করে পাঠিয়েছিলেন। বৈবাহিককে বলে পাঠিয়েছিলেন, আমি নগদ চাই না, নমস্কারই চাই না, ননদ পুঁটুলি চাই না, নির্মলের কাকাকে যেন বৌমা গরদের পাঞ্জাবি আর ধুতি দিয়ে প্রণাম করেন। মঞ্জুলার মা একই গরদের থান থেকে কেটে দুজোড়া পাঞ্জাবি পাঠিয়েছিলেন। মঞ্জুলার শ্বশুরের ও খুড়া শ্বশুরের নমস্কারে। সেসব দিনের কথা আজ সুধাকান্ত নিঃসংশয়ে ভুলে গেছেন। নকুলচন্দ্র ধীর পায়ে বেরিয়ে যেতে চান ঘর থেকে। সুধাকান্ত ফিরে ডাকেন না তাকে। দরজার কাছে গিয়ে নকুলচন্দ্র দেখেন দাঁড়িয়ে আছেন সুধাকান্তের গুরুদেব। পরনে লাল চেলি, গলায় রুদ্রাক্ষের মালার ওপর গরদের চাদর, কপালে আধুলি মাপের একটা সিঁদুরের টিপ। তন্ত্র সাধক তিনি। কেউ কেউ বলে তিনি নাকি কাপালিক। চোখ দুটো আগুনের ভাঁটার মতো সর্বক্ষণ জ্বলে। বয়সে ওই গুরুদেবটি সুধাকান্তের চেয়ে বছর বিশেক ছোটই হবেন। 50-এর কাছাকাছি বয়স তাঁর, তবু তিনি অনায়াসে সুধাকান্তের প্রণাম নিয়ে থাকেন। নকুলচন্দ্র গুরুদেবকে নমস্কার মাত্র না করে বেরিয়ে আসেন ঘর থেকে। সিঁড়ি দিয়ে নামবার সময় শুনতে পান গুরুদেব তাঁকে শুনিয়ে শুনিয়ে বেশ জোর গলায় সুধাকান্তকে বলছেন, আবার তুমি ওইসব অসৎ কুসঙ্গের সংস্পর্শ করছো? বলেছি না ওদের দোতলায় উঠতে দেবে না। মিনমিনে গলায় সুধাকান্ত কি জবাব দিলেন সেটা আর শুনতে পেলেন না তিনি। এতক্ষণ তীক্ষ্ণ মনোযোগ দিয়ে হেবো শুনছিল কেস হিস্ট্রিটা। প্রবীরচন্দ্র থামতেই বলল, বুঝলাম, এখন কি করতে চান আপনারা? কাকা বলেন, আমি তো আসার কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। বাধা দিয়ে হেবো বলে, কেন? এখনই নিরাশ হবার কি আছে? আমি তো আসার লক্ষণ ভালোই দেখতে পাচ্ছি। প্রথমত দেখুন, সুধাকান্ত গুরুদেবের হাতে সিন্দুকের চাবিটা দেননি। নিজে উত্থান শক্তি রহিত, কিন্তু সিন্দুক খোলার কাজটার জন্য সাহায্য নিয়েছিলেন নকুলবাবুর। দ্বিতীয়ত, নকুলচন্দ্র যখন খোকনের কথা বলছিলেন তখন তিনি উদাস দৃষ্টি মেলে জানালার বাইরের দিকে তাকিয়েছিলেন। তৃতীয়ত, বোঝা যাচ্ছে গুরুদেব ইতিপূর্বেই নকুলচন্দ্রের দ্বিতলে আসা বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু সে নিষেধ অমান্য করেছিলেন সুধাকান্ত। কাকা বলেন, কি জানি বাপু, অত সূক্ষ্ম বিচার আমি বুঝি না। আমি প্রবীরকে বলেছিলাম কাজটা হাতে নিতে। এ সাধারণ মানুষের কাজ নয়। পুলিশের সাহায্য আমরা পাব না, কারণ সুধাকান্ত বেআইনি কিছু করছেন না। সম্পত্তি সুধাকান্তের নিজের উপার্জন, পৈতৃক নয়। তিনি যদি সজ্ঞানে ও স্ব ইচ্ছায় তাঁর সোপার্জিত সম্পত্তি গুরুদেবকে উইল করে দিয়ে যান, তাহলে আইনত আমাদের আপত্তি করবার কিছু নেই। মামলা মোকদ্দমা করে মঞ্জুলা হয়তো তার নাবালক সন্তানের জন্য একটা মোটামুটি খোরপোশ আদায় করতে পারবে। তাও পারবে কিনা জানি না, কিন্তু এত বড় অন্যায়টা সহ্যই বা করে যাওয়া যায় কেমন করে? হেবো বলে, সে তো ঠিক কথাই। সুধাকান্তকে বাধা দেবার আইনগত অধিকার না থাকলেও নীতিগত অধিকার আমাদের আছে। এ যদি অধর্ম না হয় তবে অধর্ম আর কাকে বলে? কিন্তু প্রবীর কাকু কেমন করে করবেন? কাকা বলেন, তা যদি আমি বাতলাতে পারবো তাহলে আমিই তো গোয়েন্দা হতুম। হেবো গম্ভীর হয়ে বলল, সে কথা ঠিক। তা প্রবীর কাকু, আপনি কি বলছেন? আমি বলছি আমাদের কিছু করতে হলে সর্বপ্রথম ওই দুর্গের ভেতরে ঢুকতে হবে। আমার পক্ষে ওই বুকে প্রবেশ করা অসম্ভব। গুরুদেবটিকে আমি চিনি, গভীর জলের মাছ তিনি। বহু বিধবার সম্পত্তি গ্রাস করেছেন আশ্রমের নামে। তাছাড়া চোরাইমাল পাচারের একটা ফলাও ব্যবসা তার আছে। বহুবার ফাঁদ পেতেছে পুলিশ, ধরা পড়েনি একবারও। অত্যন্ত ধড়িবাজ লোক। সেও আমাকে চেনে, আমিও তাকে চিনি। ফলে কোনো ছুতোনাতাতেই আমার পক্ষে ওই বুকে প্রবেশ করা অসম্ভব। হেবো বলে, বুঝেছি। ভীমসেনও ঠিক ওই কথাই বলেছিলেন। ভীমসেনকে? মধ্যম পাণ্ডব। দ্রোণাচার্যের চক্রব্যূহ ভেদ করতে পারেননি তিনি। শেষমেশ আমারই মতো একটা বাচ্চা ছেলেকে ডেকে বলেছিলেন, তুই ঢোক ওর ভেতরে।
কাকিমা ভয় পেয়ে বলেন, না বাপু, এসবের মধ্যে হেবর গিয়ে কাজ নেই, বড় ঠাকুরও বাড়িতে নেই। বাধা দিয়ে হেব বলে, ভয় নেই কাকিমা, অভিমন্যু বধপালা অভিনয় করছি না আমরা, বেরিয়ে আমি ঠিকই আসবো। প্রবীরও আশ্বাস দিয়ে বলেন, তাছাড়া আমি তো থাকবোই পেছনে। হেব হেসে বলে, সেটা কোনো সান্ত্বনার কথা নয় প্রবীর কাকু, কারণ ভীমসেনও অভিমন্যুকে ওই রকম একটা প্রতিশ্রুতিই দিয়েছিলেন। কিন্তু আমি বলছি, কাজটা টেক আপ করতে পারতুম, সামনে ছুটিও আছে স্কুলের, ক্লাস কামাই হবে না, কিন্তু আমি ওখানে যাব কোনো ছিলায়? প্রবীরবাবু বলেন, আমি সেটা আগেই ভেবে রেখেছি। নকুলবাবু আমাদের দলে, তিনি সুধাকান্তকে বলবেন তুমি আর ভাইপো বা ভাগ্নে গাঁয়ে থাকো, দুদিনের জন্যে শহর দেখতে এসেছো। হেব বলে, তাতে দুটি অসুবিধে। প্রথম কথা, নকুলবাবু সম্বন্ধে আমি কিছুই জানি না, অথচ সুধাকান্তবাবু আজ 50 বছর ধরে তাঁকে চেনেন। জেরার মুখে আমি ধরা পড়ে যেতে পারি। মনে করুন, নকুলচন্দ্রের এক ছেলে 5 বছর আগে সাপের কামড়ে মারা গেছে। তার ভাইপোর পক্ষে এত বড় খবরটা জানা থাকা উচিত। সেই প্রসঙ্গ উঠলে আমি কি বলবো? দ্বিতীয়ত, নকুলবাবুর বাড়ি কৃষ্ণনগরে। তাঁর ভাইপো বা ভাগ্নে গ্রাম থেকে শহর দেখতে এলে তাঁর বাড়িতেই উঠবে। সুধাকান্তের স্কন্ধে তাকে নকুলচন্দ্র চাপাতে চাইবেনই বা কেন? আর তাঁর ভাইপো বা ভাই বোনদের ছেড়ে ওই নির্বান্ধব পুরীতে থাকতে চাইবে কেন? কাকা বলেন, এ কথা ঠিক। হেব বলে, তার চেয়ে আমার মাথায় একটা অন্য ফোন দিয়ে এসেছে। আচ্ছা, নকুলবাবুর বাড়িতে কে কে আছেন? কাকিমা বললেন, ঠিক জানি না, তবে ওর অনেকগুলো ছেলে মেয়ে নাতি নাতনি আছে শুনেছি। হেব বলে, ব্যাস ব্যাস, মা ষষ্ঠী রক্ষা করেছেন, বসুন, আসছি আমি, উপায় বার করেছি, বলেই বেরিয়ে যায় ঘর ছাড়ে। একটু পরে ফিরে এসে একখণ্ড টেস্ট পেপার নিয়ে পাতা উল্টে কি দেখে নিয়ে বলে, নকুলবাবু বলুন, আমার বাবা তাঁর পরিচিত একজন মক্কেল। মামলা সূত্রে আলাপ, আমি হাঁসখালি উচ্চ মাধ্যমিক স্কুলের একটি ছাত্র, এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেব। আমার সিট পড়েছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। পরীক্ষা দিতে শহরে এসেছি। যেহেতু নকুলবাবুর বাড়িতে মা ষষ্ঠীর কৃপায় সারাদিন চেঁ ভ্যাঁ লেগেই আছে, তাই তিনি আমাকে কয়েকদিনের জন্য সুধাকান্তবাবুর বাড়িতে এনে রাখছেন। দ্বিতলের অব্যবহৃত ঘরটায় থেকে আমি পড়াশোনা করব ও পরীক্ষা দেব। ব্যাপারটা বুঝেছেন? আমি তাহলে দোতলাতেই থাকব। সকালবেলা পরীক্ষা দিতে যাচ্ছি বলে বেরিয়ে যাব, তারপর লুকিয়ে থাকব বাড়িতেই। যেহেতু আমি পরীক্ষার্থী, তাই কেউ সন্দেহ করবে না যে পরীক্ষা না দিয়ে আমি বাড়িতেই লুকিয়ে আছি। যে কথা সেই কাজ। পরদিন সকালের লালগোলাঘাট প্যাসেঞ্জারে নকুল ও প্রবীরচন্দ্রের সঙ্গে হেব রওনা দিল কৃষ্ণনগর। হেবর বাবা মা কদিনের জন্য মধুপুরে গেছেন ইস্টারের ছুটিতে। হেবরও স্কুল ছুটি, ইস্টার, মহরম আর হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য লম্বা ছুটি। মেজদা একেবারে হেবকে জিজ্ঞাসা করেছিল সে কোথায় যাচ্ছে। হেব জবাবে বললে, কাকা যেখানে পাঠাচ্ছেন। নকুলচন্দ্র হেবকে নিয়ে এলেন সুধাকান্তের বাড়িতে। ঠিক হলো প্রবীরচন্দ্র কাছে পিঠেই কোনো একটা বোর্ডিং হাউসে থাকবে। রোজ সন্ধেবেলা হেব গিয়ে তাকে দৈনন্দিন রিপোর্ট দেবে। সুধাকান্ত নকুলবাবুর পরিচিত এই ছেলেটিকে কদিনের জন্যে তাঁর বাড়িতে রাখতে রাজি হলেন। গৃহপ্রবেশে কোনো বেগ পেতে হলো না। হেবর আসল পরিচয়টা নকুলচন্দ্র শুধু জানিয়ে গেলেন মঞ্জুলা দেবীকে। প্রয়োজন ছিল না, কারণ দিদির কাছ থেকে হেবর কীর্তিকলাপ ইতিপূর্বেই শুনেছিলেন তিনি। তবু মঞ্জুলা দেবী খুব একটা ভরসা পেলেন তার মুখ দেখে, এমনটা মনে হলো না। সুধাকান্তবাবু হেবকে ডেকে কোনো প্রশ্ন করলেন না। এসব দিকে যেন তাঁর খেয়ালই নেই। হেব লক্ষ্য করে দেখে তাঁর ঘরের সামনে সর্বক্ষণ একটা টিকিওয়ালা লোক বসে পাহারা দেয়। শুনল লোকটা গুরুদেবের এক চেলা, নাম কেবলানন্দ। ঘরটার তালা খুলে যে ওকে পৌঁছে দিয়ে গেল সে বাড়ির ঠাকুর। হেব তার স্বভাবসুলভ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সমস্ত পরিস্থিতিটা বিচার করে দেখে নেয়। দ্বিতলের সিঁড়ি দিয়ে উঠেই একটা চওড়া বারান্দা, ডান দিকে অর্থাৎ পূর্ব দিকে দুখানি ঘর, আর সিঁড়ির বাঁয়ে পশ্চিম দিকে আর একখানা কামরা। পূর্ব দিকের প্রথম ঘরখানা এতদিন তালাবন্ধ পড়েছিল।
পাশের ঘরখানিতে আছেন অসুস্থ গৃহকর্তা। সিঁড়ির ওপাশের পশ্চিমের ঘরখানায় গুরুদেব তাঁর সেই চেলাটিকে নিয়ে থানা গড়েছেন। অর্থাৎ ওই পশ্চিম দিকের ঘরখানাই হচ্ছে শত্রুপক্ষের শিবির। হেবো খুশি হয় মনে মনে, এতে তার সুবিধেই হয়েছে। ঠিক পাশের ঘরেই আছেন সুধাকান্ত। দুটি ঘরের মাঝখানে আছে একটি দরজা, ওপাশ থেকে বন্ধ। দরজার গায়ে বিলাতি বাড়ির কায়দায় গা তালা লাগানো। গা তালার চাবির যে ফুটো আছে তাতে চোখ দিলে ওপাশের ঘরের খানিকটা নজরে আসে, খাটের একটু অংশ। লোহার সিন্দুকটা অবশ্য দেখা যায় না, সেটা ঘরের অন্য প্রান্তে। হেবো মনে মনে স্থির করল প্রথমেই তাকে একখণ্ড সাদা কাঁচ জোগাড় করতে হবে। ওই ছিদ্রপথে তাকে বারে বারে চোখ লাগাতে হবে। আর গুরুদেবটি যে রকম ঝান্টু লোক, তাক বুঝে কাঠির খোঁচা মেরে হেবোকে কানা করে দিতে পারেন। একতলায় যে ঘরটায় মঞ্জুলা দেবী থাকেন সেটাও দেখল। সেটাও অব্যবহৃত হয়ে পড়েছিল দীর্ঘদিন। দেয়ালের পলেস্তেরা খসে খসে পড়েছে। ঠাকুর, দারোয়ান, ঝি সকলেই লক্ষ্য করে দেখল। মনে হলো না ওরা কোনো পক্ষে যোগ দিয়েছে। অন্তত ও পক্ষ যে নয় সেটা বোঝা যায়, কারণ দেখা যাচ্ছে সবাই খোকনকে ভালোবেসে ফেলেছে এবং সবাই গুরুদেবের অত্যাচারে অতিষ্ঠ। এগুলো শুভ লক্ষণ। ওরা বোধহয় বেইমানি করবে না। অবস্থা বেকদিক হলে এরা এ পক্ষেই চোখ দেবে। গুরুদেবটিকেও ভালো করে লক্ষ্য করল। কাপালিক ও তান্ত্রিকদের মতো দেখতে নয় মোটেই। প্রকাণ্ড তাঁর বপুখানি, মেয়েদের মৈনাক, মাথায় কাঁচা পাকা বাবরি চুল। বয়স আন্দাজ 50। পেল্লা একটা ভুঁড়ি, কপালে সবসময় একটা লাল সিঁদুরের টিপ, গলায় রুদ্রাক্ষের মালা। তান্ত্রিক বলতেই যেমন বাজে পোড়া তালগাছের মতো পাকানো চেহারার কথা মনে পড়ে, এঁকে দেখে তা মনে পড়ে না মোটেই। বরং মনে হয় কৃষ্ণনগরের আহ্লাদি পেল্লাদি পুতুলের একজন জোড়া ভেঙে এসেছে বুঝি। মেদবহুল ওই চেহারার মধ্যে দেখবার মতো বস্তু হচ্ছে তাঁর চোখ দুটো, প্রায় সবসময় ফুলো ফুলো, গালের চর্বির তলায় ঢাকা থাকে, কিন্তু সময় বিশেষে জ্বলে ওঠে। প্রথম দর্শনেই হেবোর ওপর যেন তাঁর স্নেহের সমুদ্র উথলে উঠল। হেবো ছদ্ম ভক্তি ভরে তাঁকে সাষ্টাঙ্গে প্রণাম করল বলেই বোধহয়। গুরুদেব বললেন, কল্যাণ হোক। তোমার নামটি কি বাবা? আগে ভালো নাম বটুকনাথ বটব্যাল, ডাক নাম বটু। ভালো ভালো। তা বাবা বটু, তুমি বুঝি হাঁসখালি স্কুলের ছাত্র? সায়েন্স না হিউম্যানিটিস? আগে সায়েন্স। খুব ভালো, এটা তো সায়েন্সেরই যুগ। আচ্ছা এসো, তুমি মন দিয়ে পড়াশোনা করবে কিন্তু। গুরুদেবের চালাটি হাবাগোবা ধরনের, কিন্তু বুদ্ধিতে কম হলে কি হবে। লোকটার গায়ে অসুরের শক্তি, আর বুলডগের মতো একরোখা। সম্ভবত লোকটা উৎকলবাসী। সুধাকান্তের দরজার সম্মুখে থানা গেড়ে বসে আছে যেন একটা ব্লাড হাউন্ড কুকুর। গুরুদেব ওকে ডাকেন, বাবা কেবল বলে। নাম শোনা গেল কেবলানন্দ। নিজের ঘরে এসে হেবো খুব আড়ম্বর করে তার বইপত্র সাজিয়ে রাখল টেবিলের ওপর, আর পেছনের একটা কুলঙ্গিতে লুকিয়ে রাখল তার গোয়েন্দাগিরির সরঞ্জাম, নোট বই, ডায়েরি, ম্যাগনিফাইং গ্লাস, মাপবার ফিতে। প্রথম দিনটা গেল পরিস্থিতিটা ঠিকমতো আঁচ করে নিতে, এ নাটকের চরিত্রগুলি ভালো মতো সমঝিয়ে নিতে। হেবো বুঝেছে তার প্রথম, প্রধান ও একমাত্র কাজ হচ্ছে পাশের ঘরের ওপর নজর রাখা। যতদূর জানা গেছে সুধাকান্ত তাঁর পুরাতন উইলটি লোহার সিন্দুক থেকে বার করেছে। সেই উইল মতে নির্মলেন্দুবাবুরই সমস্ত সম্পত্তি পাওয়ার কথা। যেহেতু নির্মলেন্দু গত হয়েছেন, সুতরাং আইন মতে নির্মলেন্দুর স্ত্রী মঞ্জুলা দেবী ও নাবালক পুত্র এখন সেই সম্পত্তির অধিকারী। কিন্তু ভাবগতিক দেখে অনুমান করা যেতে পারে সুধাকান্ত উইলটি বার করে রেখেছেন সেটা পাল্টাবার জন্য। আগের উইলটি যদি তিনি নষ্ট করেন তাহলেও ভাবনার কিছু নেই, কারণ আইন বলছে যে উইল না করে তিনি যদি মারা যান তাহলেও মঞ্জুলা আর তাঁর সন্তান সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না। কিন্তু দুর্ভাবনার শেষ তো সেখানেই নয়। সুধাকান্ত আবার যে নূতন উইলটি করতে চান, তিনি না চাইলেও গুরুদেবটি তাঁকে দিয়ে তাই করাতে চান। যে কোনো কারণেই হোক, সুধাকান্ত এখন সম্পূর্ণভাবে ওই গুরুদেবটির করতলগত।
কাঁচ পোকা যেমন তেলে পোকাকে টেনে নিয়ে যায়, গুরুদেবও তেমনি অনিবার্যভাবে হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন বৃদ্ধকে। সুধাকান্তের যেন ব্যক্তিগত বিচার বিবেচনা শুভবুদ্ধি বলে কিছু নেই। তিনি হয়ে পড়েছেন কলের পুতুল। ফলে 2-4 দিনের মধ্যেই, অর্থাৎ সুধাকান্তের সই করার ক্ষমতা লুপ্ত হবার আগেই, ওই গুরুদেবটি তাঁকে দিয়ে উইলটি পাল্টিয়ে নিতে চান। আচ্ছা, ইতিমধ্যে সে দুষ্কর্মটি হয়ে যায়নি তো? হেবু অনেক ভেবে শেষ পর্যন্ত সমাধানে এসেছে, না। কারণ মঞ্জুলা দেবীর কাছ থেকে জানা গেছে ইতিমধ্যে একমাত্র ডাক্তারবাবু ছাড়া বাইরের লোক কেউ আসেনি এ বাড়িতে। উইল পাল্টাতে হলে সাক্ষী চাই, গুরুদেব সাক্ষী হলে চলবে না। কেবলানন্দ সাক্ষী হলে সেটা খুব জোরদার হবে না। ডাক্তারবাবু যখন আসেন তখন ঠাকুর ব্যাগ হাতে ঘরে থাকে, ফলে উইলটা এখনো পাল্টানো হয়নি। সাক্ষীর অভাবই তার প্রমাণ। কলকাতা থেকে আসবার সময় নকুলচন্দ্রের কাছ থেকে হেবো আইনের ব্যাপারটা ভালোভাবে বুঝে নিয়েছে। নকুলচন্দ্র নামকরা উকিলের মুহুরি ছিলেন, আইন ভালো রকমই জানেন তিনি। আইন ঘটিত খিটিমিটিগুলো বুঝে নিয়েছে বলেই হেবো জানে। একবার একটা জোরদার সাক্ষী না রেখে গুরুদেব উইলটা পাল্টাবার ব্যবস্থা করবেন না। খাওয়া দাওয়া সেরে শুতে যাওয়ার আগে হেবো তার নোট বই বার করে সমস্যার সম্ভাব্য সমাধানগুলি বিজ্ঞানসম্মতভাবে ছকে ফেলল। নিম্নলিখিত উপায়ে সমস্যার সমাধান সম্ভব। 1. নতুন উইল যদি সুধাকান্ত না করতে পারেন। ক. উইল লেখার আগেই সুধাকান্তের আকস্মিক মৃত্যু, তাহলে তাকে খুন করতে হয়, অসম্ভব। খ. উইল লেখার আগেই সুধাকান্তের সই করবার ক্ষমতা লোপ, তা কেমন করে সম্ভব। 2. নতুন উইল যদি আইনত সিদ্ধ না হয়। ক. যদি সাক্ষী না থাকে। গুরুদেবটি খলিফা ব্যক্তি, সাক্ষীর ব্যবস্থা তিনি করবেনই। খ. সুধাকান্তের সই যদি না মেলে, অসম্ভব, যেহেতু তিনি সজ্ঞানে স্বইচ্ছায় সই করছেন। গ. যদি আইনের অন্য কোনো খুঁত থাকে, অসম্ভব, সুধাকান্ত আইনজ্ঞ লোক। ঘ. যদি প্রমাণ করা যায় সুধাকান্তের মানসিক স্থৈর্য ছিল না, প্রায় অসম্ভব, কারণ তিনি যে পাগল নন তা সুপ্রতিষ্ঠিত। 3. নূতন উইল যদি গুরুদেব উপস্থাপিত করতে না পারেন। ক. গুরুদেব যদি মারা যান, তাহলেও লাভ নেই, গুরুদেবের ওয়ারিশ সম্পত্তি পাবে। খ. উইল যদি হারিয়ে যায়, অসম্ভব, গুরুদেব ওটা সযত্নে রাখার ব্যবস্থা করবেন। গ. উইল যদি চুরি যায়, একমাত্র সম্ভাবনা গুরুদেবের সঙ্গে শালক হেবর বুদ্ধির রণাঙ্গনে দ্বৈরথ সমরের ফলাফলই এর জবাব দিতে পারে। যুক্তিপূর্ণ বিশ্লেষণ করে আলো নিবিয়ে শুয়ে পড়ার উপক্রম করছে, হঠাৎ মনে হলো কে যেন দরজায় টোকা দিচ্ছে। টপ করে খাট থেকে লাফিয়ে নেমে পড়ে হেবো। কে ডাকছে তাকে? সন্তর্পণে দরজা খুলে দেখে অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছে কেবলানন্দ। বাবা আপনাকে ডাকছেন। কেবলানন্দ গুরুদেবকে বাবা ডাকে। উনি এখনো ঘুমননি? না, এখনো তার সেবা হয়নি। সেবা হয়নি? কার সেবা হয়নি? কিসের সেবা হয়নি? হেবো কোনো কথা বলে না। ওর পিছনে পেছনে চলে আসে শত্রু শিবিরে, গুরুদেবের ঘরে। এতক্ষণে মালুম হয় সেবা জিনিসটা কি। গুরুদেব নৈশ আহারে বসেছেন। কার্পেটের একটা বড় আসন বেমালুম হারিয়ে গেছে তার বিশাল বপুর অন্তরালে। তাঁর সামনে একটা বড় পাথরের থালায় স্তূপাকারে করা কব্য ঘিয়ে ভাজা লুচি, পাশে ম্যাগনাম সাইজ একটা জামবাটিতে মাংস, থুড়ি, মহাপ্রসাদ। রূপোর একটা মাঝারি বাটিতে 1.5 পো আন্দাজ ঘন ক্ষীর, আর রেকাবিতে খানাস্টেক সরপুরিয়া, আরও 3-4টে বাটিতে নানান ব্যঞ্জন। এই হচ্ছে বাবাজির নৈশ সেবা। হেবো এবার আর ছদ্ম ভক্তি ভরে নয়, সত্যিই ভক্তি ভরে তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করল। 50 বছর বয়সে যিনি এই পরিমাণ সেবা উদরস্থ করার সাহস রাখেন, তিনি নমস্য বৈকি। গুরুদেবকে সামনের আসনে বসতে বললেন।
বলার প্রয়োজন ছিল না। লুচি পিরামিডের সামনে সহাস্যবদন স্ফিংসকে দেখে এমনিতেই সে ধপ করে বসে পড়েছিল। মধুর হেসে গুরুদেব বললেন, আহারাদি হয়েছে? আজ্ঞে হ্যাঁ। গুরুদেব হেবর হাতে একটা নির্মাল্য দিয়ে বলেন, এই জবা ফুলটি সবসময় কাছে কাছে রাখবে, ভয় নেই, ভালোভাবেই পাশ করে যাবে তুমি। আর হ্যাঁ, রাত্রে শয়নের পূর্বে 1 গ্লাস করে কমলালেবুর শরবত খাবে। রাত জেগে অধ্যয়ন করতে হচ্ছে তো, ওতে পিত্ত প্রকুপিত হতে পারে না। হেবু অবাক হয়ে চেয়ে থাকে। চৈত্র মাসে কমলালেবু কোথায় পাবে প্রশ্নটা করতেও ভুলে যায়। গুরুদেব বলেন, বাবা কেবল, ওকে 1 গ্লাস শরবত দাও। কেবলানন্দ বিনা বাক্য ব্যয়ে উঠে যায়। কুঁজো থেকে ঢেলে 1 গ্লাস ঠান্ডা জল কাঁচের গ্লাসে করে হেবর সামনে রাখে। ব্যাপারটা হেবো বুঝতে পারে না। ওর সেই অবাক চাহনি দেখে গুরুদেব হো হো করে হেসে ওঠেন। বলেন, ওহো তাই তো, ওটা তো সাদা জল, দাও গ্লাসটা আমাকে। গুরুদেব নিজেই গ্লাসটা টেনে নেন, একটা গামছা দিয়ে সেটাকে ঢেকে দেন। তারপর সেই গামছার ভেতর ডান হাতটা ঢুকিয়ে জলটা স্পর্শ করেন, যেন কিছুই হয়নি। এবার গামছাটা সরিয়ে নিয়ে বলেন, নাও এবারে খাও। স্তম্ভিত হয়ে যায় হেবু। ওর সামনে 1 গ্লাস কমলা রঙের শরবত। কথা ফোটে না ওর মুখে। 2-1 মিনিট কেটে যাবার পর সম্বিত ফিরে পায় একটা অট্ট হাসি শুনে। শুনতে পায় গুরুদেব বলছেন, ওরে কেবল, আর একটা খালি গ্লাস দে বাবা, বেচারি ভয় পাচ্ছে। গাঁয়ের ছেলে তো, হাঁসখালি গাঁ ছেড়ে বাইরে আসেনি কখনো বোধ হয়। যন্ত্রচালিতের মতো কেবলচন্দ্র আর একটা খালি গ্লাস এগিয়ে দেয়। কিছুটা শরবত সে গ্লাসে ঢেলে নিয়ে গুরুদেব অম্লান বদনে সেটা এক নিঃশ্বাসে পান করেন। বলেন, খেয়ে নাও বাবা বটুক, ওতে বিষ মাখানো নেই। বিনা বাক্য ব্যয়ে হেবো শরবতটা খেয়ে ফেল। চমৎকার কমলালেবুর শরবত। ইষ্টদেবকে নিবেদন করে গুরুদেব এবার সেবায় মনোনিবেশ করেন। কাঠের পুতুলের মতো বসে থাকে হেবো। বোঝে কঠিন বিচ্ছুর পাল্লায় পড়েছে সে এবার। মন্ত্রশক্তিতে এতদিন বিশ্বাস করত না। অনেক সাধু সন্ন্যাসী এসব বিভূতির খেলা দেখাতে পারেন শুনেছিল আগে, কখনো প্রত্যক্ষ করেনি। এখনও বুঝে উঠতে পারছে না এইমাত্র যা দেখলো তার সত্যই অলৌকিক ক্ষমতা, না সস্তা মাদারির খেল, ম্যাজিক। কিন্তু গুরুদেব তাকে চিন্তা করবার অবকাশ না দিয়েই বলে ওঠেন, তোমার তো সায়েন্স নয়? আজ্ঞে হ্যাঁ। তা বলে বাংলা ইংরেজি দুটোকে যেন উপেক্ষা করো না, জানো তো ও দুটোতেই সায়েন্সের ছেলেরা বেশি ফেল করে। বাংলায় কেমন নম্বর পেয়েছিলে টেস্ট পরীক্ষায়? এবং অম্লান বদলে বলে, 62। সলুচি মহাপ্রসাদের 6টা খানেক ওজনের একটা কণিকা জড়িয়ে মুখ গব্বরে নিক্ষেপ করে গুরুদেব বলেন, এসে কি লিখছিলে? এসে? হ্যাঁ গো এসে, মানে প্রবন্ধ। বাংলা সেকেন্ড পেপারে প্রবন্ধ থাকে না তোমাদের? গুরুদেব কি টিউশনি করবেন নাকি? মায়ের সেকেন্ড পেপার পর্যন্ত জানা আছে তাঁর। সামলে নিয়ে বলে, ও এসে? আমাদের এসে ছিল, তোমার প্রিয় লেখক। দাঁতের ফাঁক থেকে মহাপ্রসাদের একটা কুচি বের করবার চেষ্টা করতে করতে গুরুদেব বলেন, তা কি লিখেছিলে তুমি? কে তোমার প্রিয় লেখক? আজ্ঞে রবীন্দ্রনাথের কথা লিখেছিলাম। আশ্চর্য। আশ্চর্য হয় হেবই। এতে আশ্চর্যের কি আছে রে বাবা? বলেও সে কথা। কেন আশ্চর্য মনে হচ্ছে কেন? আমাকে যদি কেউ প্রশ্ন দিত আর আমি যদি তোমার বয়সী ছেলে হতাম, তাহলে আমি লিখতাম কনান ডয়েল। কণ্ঠনালী পর্যন্ত শুকিয়ে ওঠে হেবর। লোকটা থট রিডিং জানে নাকি? মানে হেবর মনের কথাও ও লোকটা বুঝতে পারছে নাকি? না হলে হঠাৎ কনান ডয়েলের নাম আসে কোথা থেকে? একটা উল্টো চাল চালতে হেবো বলে, কনান ডয়েলকে? কোন সাহেব? মহাপ্রসাদের একটা টেংড়ে চুষতে চুষতে গুরুদেব বলেন, স্যার আর্থার কনান ডয়েল হচ্ছেন শার্লক হোমসের বাবা। হেবো এবার স্পিকটি নট। কেঁচো খুঁড়তে আবার কোন সাপ বেরোবে নাকি কে জানে। 2-4 মিনিট কোনো কথা নেই। হেবো বসে বসে ঘামছে। গুরুদেব নিমিলিত নেত্রে প্রসাদস্থি চুষছেন। হঠাৎ আবার তিনি হাসি হাসি মুখে বলেন, কই তুমি তো বললে না শার্লক হোমস কে? তিনি কোনো সাহেব নাকি? হেবো এবারও কোনো সাড়া শব্দ করে না। হঠাৎ চোখ দুটি খুলে গুরুদেব বলেন,
ওহো, তোমার একখানা বই নিয়ে এসেছিলাম, দেখা হয়ে গেছে, ওটা নিয়ে যাও তুমি। কেবল বাবা। আর কিছু বলতে হলো না। কেবলানন্দ গুরুদেবের ঝোলা ছেড়ে একখণ্ড টেস্ট পেপার এনে হেবর হাতে দেয়। আবার চোখ বুজে সূচি মাংসের সেবা করতে করতে গুরুদেব বলেন, বাবা বটু, ওই গ্রন্থের 531 পৃষ্ঠা খোলো তো একবার। হেব দুরু দুরু বক্ষে নির্দেশ মতো পৃষ্ঠাটা খোলে। গুরুদেব নিমিলিত নেত্র অবস্থাতেই বলে, ওটা হাঁসখালি স্কুলের বাংলার সেকেন্ড পেপার, তাই নয়? হেব জবাব দেয় না। 6 নম্বর প্রশ্নটা এবার দেখো। মনে করো এবার তুমি হাঁসখালি স্কুলে টেস্ট পরীক্ষা দিচ্ছ। তোমার সামনে 3টি অল্টারনেটিভ এসেছে: বাংলার বর্ষাকাল, সংবাদপত্র আর ছাত্রজীবনের অভিজ্ঞতা। কোনটা লিখবে তুমি? খাচ্ছেন গুরুদেব, অথচ গলাটা বুঝে গেছে হেবর। কি বলবে ভেবে পায় না। আবার 2-4 মিনিট আহার পর্ব চালিয়ে ক্ষীরের বাটিটা টেনে নেন গুরুদেব। হঠাৎ যেন খেয়াল হয়েছে, সেইভাবে বলে ওঠেন, ওহো, কি ভুলো মন দেখো আমার। তোমাকে বলছি, মানে মনে করো তুমি হাঁসখালি স্কুলের ছাত্র। ও মা, এ কথা মনে করার কি আছে? তুমি তো সত্যি তাই নয়? এবো ভাবছিল এক গ্লাস জল পেলে খেত। আচ্ছা থাক, এবার ঘরে যাও তুমি, সামনে পরীক্ষা, রাত জাগা ঠিক নয়। হেবো এবার আর প্রণাম করে না। মাথাটা নিচু করে টেস্ট পেপারখানা বগল দাবা করে রওনা দেয়। দরজার কাছ পর্যন্ত গিয়েছে, পেছন থেকে গুরুদেব ডাকেন, বাবা হেবো। আগে ঘুরে দাঁড়ায় হেবো এবং তৎক্ষণাৎ বুঝতে পারে প্রচণ্ড ভুল করে বসেছে সে। কিন্তু উপায় নেই, ডাক যখন সাড়া দিয়ে ফেলেছে তখন আর কি করা যায়। তবু যতদূর সম্ভব ম্যানেজ করে বলে, আমাকে হেবো বলে ডাকলেন যে? আমার নাম তো বটু। ওহো, তাই তো, আমার ভারী ভুলো মন। হেবো তো তোমার নাম নয়। শার্লক হোমসের কথা ভাবতে ভাবতে আমি হেবোর কথা ভেবে ফেলেছি। তুমি তো বটুক, হেবো হবে কেন? তুমি তো হাঁসখালি স্কুলের পাঁতি হাঁসের মতো লক্ষ্মী ছেলে, আর হেবোটা হচ্ছে একটা হড় বজ্জাত বোম্বেটে শয়তান। কান দুটো লাল হয়ে ওঠে হেবোর। উপায় নেই, এ অপমান তাকে সহ্য করে যেতে হবে। আজ সে হেবো নয়, সে বটুকনাথ বটব্যাল। মনে মনে ভাবে, শিশুপালের মোট শত গালাগাল সহ্য করতে হয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণকে, সেও করবে। শিশুপাল বধের শুভ লগ্ন এলে হবে এর কড়ায় গণ্ডায় শোধ। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলে, আর কিছু বলবেন? হ্যাঁ বাবা বটব্যাল, বলবো। তুমি প্রবীরকে চেনো? প্রবীর মুখুজ্জে? ধরা যখন পড়ে গেছে তখন আর তাস লুকিয়ে লাভ নেই। সম্মুখ রণক্ষেত্রেই শিশুপাল বধ করতে হবে তাকে। আর আত্মগোপন নিরর্থক। বললেন, হ্যাঁ চিনি, কিন্তু কেন বলুন তো? প্রভুকে বলো মহাভারতের অভিমন্যুবধ অধ্যায়টা পড়তে। বলো আমি বলেছি মহারথীতে যেখানে যুদ্ধ হয় সেখানে অভিমন্যুর মতো চ্যাংড়াকে বলি দিতে পাঠাতে নেই। বড় করুণ ওই অভিমন্যুর চ্যাপ্টা হয়ে যাবার চ্যাপ্টারটা নয়? আর সহ্য করতে পারে না হেবো। সে তো আর শ্রীকৃষ্ণ নয়, ভীমসেনও পারেনি কিচককে ক্ষমা করতে। ছদ্মবেশ ত্যাগ করে বধ করে ফেলেছিল কিচককে। বললে, আপনার পিতৃদেব বেঁচে আছেন? স্বর পুরিয়া চিবানো বন্ধ হয়ে যায় গুরুদেবের। চোখ দুটো থক করে চলে ওঠে। বলেন, আছেন, কিন্তু কেন হে ছোকরা? সে খুঁজে তোমার কি প্রয়োজন? না, তাই বলছিলাম, তাঁর জন্যেই দুঃখ হচ্ছে আমার। চর্বণ কার্য বন্ধ হয়ে গেছে গুরুদেবের। দাঁতে দাঁতে চেপে চিবিয়ে বলে, দেখুন আপনি বিচার করে, রথী মহারথীর মঞ্চে লড়াই হচ্ছিল। অভিমন্যু বয়সে ছোট, তবু ক্ষত্রিয় যোদ্ধা সে। লড়াইয়ে সেও প্রাণ দিক, তাতে দুঃখ নেই। মরল বেটা জয়দ্রথ, তারও রেহাই পাওয়ার উপায় ছিল না। কিন্তু ও চ্যাপ্টারটার সবচেয়ে করুণ অধ্যায় কি জানেন? খামোখা ওই পাষণ্ড জয়দ্রথের বাপ বেচারির মুন্ডু গেল উড়ে। বলেই অ্যাবাউট টার্ন এবং তৎক্ষণাৎ ফরওয়ার্ড মার্চ। যতটা কঠিন মনে হয়েছিল সমস্যাটা, তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। কঠিন এবং জটিল। গুরুদেব লোকটি পাক্কা খলিফা, খলিফার চেয়েও বড় একটা ধড়িবাজ ঘড়িয়াল। হেবর নাড়ি নক্ষত্র ব্যাটা চেনে ফেলেছে। হয়তো প্রবীর কাকুর পেছনে ওর গুপ্তচর ঘুরছে, হয়তো লোকটা একটা পাক্কা আঁধারের কারবারি। এত দুঃখেও একটু গর্ববোধ না করে পারল না হেবো। তাহলে অন্ধকার মহলের কারবারিরাও শার্লক হেবোকে চিনতে শুরু করেছে।
কিন্তু উপস্থিত সমস্যাটার কি করা যায়? আলো নিভিয়ে শুয়ে পড়ার আগে হেবো তার নোট বইতে চতুর্থ সম্ভাবনার কথাটাও লিখে রাখল। নূতন উইল করবার আগেই যদি সুধাকান্তর চেতনা ফেরে। ক, যদি তখন গুরুদেব বাবাজির স্বরূপটা তাঁকে বুঝিয়ে দেওয়া যায়। কঠিন কাজ। খ, যদি মঞ্জুলা দেবী আর তাঁর সন্তানকে তিনি ভালোবেসে ফেলেন। বাবাজি বেঁচে থাকতে? পরদিন সকালে হেবো লক্ষ্য করলো একটা সিল্কের চাদর কাঁধের ওপর ফেলে নাটের গুরু তাঁর ঝোলা ও লাঠি নিয়ে কোথায় চলছেন হুড়মুড়িয়ে। তৎক্ষণাৎ চটিটা পায়ে গলিয়ে হেবও নেমে আসে ওপর থেকে। গুরুদেব গেট খুলে বাইরে এসে একটা রিক্সা ভাড়া করে কোথায় যেন রওনা হয়ে পড়লেন। হেবো স্থির করলো ওকে অনুসরণ করতে হবে। কোথায় যাচ্ছে লোকটা? উদ্দেশ্য কি? দ্বিতীয় একটা রিক্সাকে ইঙ্গিত করা মাত্র দাঁড়িয়াল একটা রিক্সাওয়ালা এগিয়ে এলো। কোথায় যাবেন বাবু? রিক্সায় উঠে বসে হেবো বললে, ওই রিক্সাটার পিছু পিছু চলো। রিক্সাওয়ালা ওকে নিয়ে তৎক্ষণাৎ রওনা দেয়। আগের রিক্সাখানা প্রায় 50 ফুট সামনে চলেছে। গুরুদেব ওকে নিশ্চয়ই লক্ষ্য করেননি। কোথায় চলেছেন উনি? গলি পার হয়ে বড় রাস্তায় পড়েই সোজা উত্তর মুখে বাঁক নিল। হেবোর রিক্সাখানা কিন্তু বাঁকের মুখে দাঁড়িয়ে পড়ল হঠাৎ। হেবো ব্যস্ত হয়ে বলে, এ কি, দাঁড়িয়ে পড়লে কেন? মুখটা না ফিরিয়ে রিক্সাওয়ালা বলে, এখানে নেমে ফিরে যাও, আমিই ফলো করছি ওকে। হেবো অবাক হয়ে যায়, কি আশ্চর্য, ওই এক মুখ দাড়িওয়ালা রিক্সা চালককে সে পর্যন্ত চিনতে পারেনি। হেবো নেমে পড়ে সেখানে। উত্তরমুখ ঘুরে প্রবীরচন্দ্রের রিক্সাখানা দ্রুত গতিতে এগিয়ে যায় দৃষ্টির আড়ালে। সন্ধেবেলা যথারীতি হেবো হাজিরা দিল প্রবীরচন্দ্রের বোর্ডিংয়ে। শুনল গুরুদেব সকালবেলা গিয়েছিলেন পোস্ট অফিসে। একখানা আর্জেন্ট টেলিগ্রাফ করেছেন তিনি। প্রবীরচন্দ্র অনেক কায়দা করে চেনে এসেছেন। সেখানে গেছে কলকাতার একটি সলিসিটার ফার্মের নামে। মিস্টার G.N. দে অ্যাডভোকেটকে গুরুদেব আগামী শুক্রবার আসতে অনুরোধ করেছেন। প্রবীরচন্দ্র বলেন, বুধবার অর্থাৎ পরশু দিনের মধ্যেই আমাদের যা হয় করতে হবে। দে সাহেব হচ্ছেন ওঁর আশ্রমের অ্যাটর্নি। উইলে সাক্ষী থাকতে আসছেন তিনি। হেবো বলে, কলকাতায় গিয়ে যদি দে সাহেবকে সব কথাটা খুলে বলা যায়, তাহলেও লাভ নেই। তিনি ওর অ্যাটর্নি, ওরই স্বার্থ দেখবেন। তাছাড়া কাজটা বেআইনি তো হচ্ছে না কিছু। সুধাকান্তবাবুর স্বাধীন ইচ্ছায় তুমি আমি বাধা দেবার কে? তাহলে? তাই তো ভাবছি, আর তো সময় নেই, কি করা যায়। হেবো ফিরে আসে তার ঘরে। একবার চেষ্টা করে সুধাকান্তের সঙ্গে দেখা করবার, চতুর্থ সম্ভাবনার সূত্রটি টিকবে কি না পরীক্ষা করতে। কিন্তু কেবলানন্দ পাহারায় বসে আছে, ভেতরে ঢুকতেই দিল না তাকে। ডাক্তার নবীনচন্দ্র এ শহরের নামকরা ডাক্তার, সুধাকান্তের পরিবারের সব কথাই জানেন। শেষ পর্যন্ত হেবো তাঁরই শরণাপন্ন হলো। ডাক্তারবাবুর চেম্বারের শেষ রুগীটি বিদায় নিলে এগিয়ে এলো হেবো। বলল তার মনের কথা, মানে সুধাকান্তবাবুর উইলের কথা। শুনে ডাক্তারবাবু বলেন, কিন্তু তোমাকে তো চিনতে পারছি না। হেবো নিজের প্রকৃত পরিচয়ই দিল, অর্থাৎ মঞ্জুলা দেবী ওর কাকিমার ছোট বোন। ডাক্তারবাবু শেষ পর্যন্ত বললেন, সবই তো জানি বাবা, কিন্তু আমি কি করতে পারি? জেনে শুনে বিষ তো আর খাওয়াতে পারি না। তা ঠিক। ফিরে আসে হেবো। সারা রাত ঘুম হলো না বেচারির। হেরে যাবে সে। অমন একটা ধড়িবাজ বদমায়েশের খপ্পর থেকে একটা বিধবা আর তাঁর নাবালক ছেলেকে রক্ষা করতে পারবে না। লোকটা অত্যন্ত ধূর্ত, সম্ভবত মন্ত্রতন্ত্রও জানে। সুধাকান্তকে হয়তো সে সম্মোহিত করে ফেলেছে। একটা রক্তচোষা বাদুড় যেমন দৃঢ় আলিঙ্গনে জড়িয়ে ধরের শিকারকে শেষ করে দেয়, এই পরিবারটিকে গুরুদেব তেমনি সস্নেহে আলিঙ্গনবদ্ধ করেছেন। শেষ বিন্দুর রক্তটি নিঃশেষ হবার আগে তিনি নড়ছেন না। সারা রাত ছটফট করতে করতে ভোর রাত্রের দিকে একটা সূক্ষ্ম চিন্তার ক্ষীণ আভাস এলো ওর মাথায়। একটা ঘটনা মনে পড়ে গেল ওর, গত বছর দোলের দিনের কথা। চট করে উঠে বসে হেবো। আলোটা জ্বালে। দোল কি মাসে হয়? ফাল্গুন, অর্থাৎ মার্চ এপ্রিল। নোট বইটা খোলে। হ্যাঁ, নোট বইতে টোকা আছে ঘটনাটা। এই তো একটা নতুন সম্ভাবনার সূত্র পাওয়া গেছে। গেছে কি? খুব কঠিন কাজ। ভাগ্যের ওপর অনেকটা নির্ভর করতে হবে।
কিন্তু ভাগ্য তো তাদেরই সহায়তা করে যারা পুরস্কারের কাজে লাগায়। অন্ধকার ঘরে পায়চারি করতে করতে চিন্তা করতে থাকে। ধাপে ধাপে ধীরে ধীরে কার্যক্রমের সোপানগুলি সাজিয়ে নেয় মনে মনে। প্রথম কাজ কি, কি কি বাধাবিঘ্ন দেখা দিতে পারে, কি কি তার সমাধান। তারপর দ্বিতীয় পদক্ষেপ, কোন কোন বিপত্তি আসতে পারে। হঠাৎ জানলা দিয়ে তাকিয়ে দেখে ভোরের আলো ফুটে উঠেছে, সকাল হয়ে এসেছে। ভোরবেলা একটা লোকাল ট্রেন আছে কলকাতা যাওয়ার, ওই ট্রেনেই যেতে হবে তাকে। প্রবীরচন্দ্রকে খবর দেওয়ার সময় নেই, প্রয়োজনও নেই। তারও আর পাহারা দেওয়ার কোনো দরকার নেই। শুক্রবারের আগে যখন উইল লেখা হবে না, তখন এখানে মাটি কামড়ে পড়ে থেকে কী লাভ। ভোরের ট্রেনেই হেবো ফিরে এলো কলকাতায়। এলো ওদের বাড়িতে। বাবা মা এখনও ফিরে আসেননি, মাচা গেল। কাকাও বাড়ি নেই, কোথায় যেন বেরিয়েছেন। কাকিমা ওকে দেখে বললেন, কি হলো রে হেবো, খবর কি? শিগগির আমাকে কিছু টাকা দাও দেখি। টাকা? কত টাকা? কি করবি? কি করব তার ফিরিস্তি শুনে কি হবে? কিন্তু তুমি কি ভেবেছিলে এ কাজ একেবারে ফোকটসে হয়ে যাবে? আমার প্রফেশনাল ফিস তো আমি দাবিই করছি না। প্রথমত, এখন আমি প্রফেশনাল নই। দ্বিতীয়ত, এটা ঘরোয়া কাজ। তোমার কাছে আবার ফি নেব কি? তবু হাত খরচ তো আছে। কত টাকা লাগবে বল? আপাতত গোটা 50 ছাড়ো। মঞ্জুলা কেমন আছে? ওসব খেজুরে আলাপ পরে হবে কাকিমা, তাড়াতাড়ি টাকাটা দাও। শিশুপাল বধ যজ্ঞে আহুতি দিতে হবে। শিশুপাল বধ যজ্ঞে? কী সব বলছিস তুই? আচ্ছা, না হয় কীচক বধের পালাই হলো। দাও টাকাটা। তোর একটা কথাও বুঝি না বাপু, আসল কথা বল। তাই মশাইকে বোঝাতে পারলি? তাই মশাই মানে ওই বুড়োটা তো, ওর ভীমরতি সারবার নয়, 72-এ ধরেছে আর কি। তাহলে পারি না আর বক বক করতে। বেশ নে বাপু। রাগ করেই টাকা কটা বার করে দেন কাকিমা, আর সেটা পকেটস্থ করেই বেরিয়ে যায় হেবো। চুনোপুঁটি তো নয়, ঘাই মারা রাঘব বল সে ছিপে গেঁথে তুলতে চায়। সুতোর জোর থাকা চাই। টোপটা শুধু লোভনীয় নয়, নিখুঁতও হওয়া চাই। একটু সন্দেহ হলেই রাঘব বল টোপ ঠুকরে ফিরে যাবে, কপাত করে গিলবে না। কৃষ্ণনগরে ফিরে আসে সেই রাত্রে। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার ডাক্তারবাবু যখন সুধাকান্তকে দেখতে এলেন, তখন গুরুদেব বাড়ি ছিলেন না। হেবো গুটি গুটি ঢুকলো ওই ঘরে। সুধাকান্ত বেশ সুস্থই আছেন, উঠে বসেছেন তিনি। হেবো তাঁর বালিশটা ঠিক করে দেবার ওছিলায় দেখে নিল বালিশের নিচে লোহার সিন্দুকের চাবিটা কোথায় আছে। আর আছে একটা খাম সেখানে, মুখটা ছেঁড়া। দেখেই বুঝতে পারে এর গর্ভেই ছিল আগেকার উইলটা। তার মানে আগেকার উইলটা ছুঁড়ে ফেলা হয়েছে। ডাক্তারবাবু বলেন, ব্লাড প্রেশার দেখার যন্ত্রটা নিচে আমার গাড়িতে আছে, নিয়ে এসো তো। হেবো শুনতে না পাওয়ার ভঙ্গি করে জানালার দিকে সরে যায়। জানলার পাশেই সুধাকান্তের লেখবার টেবিল, কিছু ফাইলপত্র, কাগজ চাপা বই, কলমদানিতে কলম, ব্লটার ইত্যাদি সাজানো। হেবো সরে যায় টেবিলের দিকে। হেবো শুনতে পায়নি মনে করে কেবলানন্দই নিচে নেমে যায় রক্তচাপ মাপবার যন্ত্রটা আনতে। মিনিট 2.5-3 লাগবে ওর ফিরে আসতে। এর মধ্যেই হেবোকে হাত সাফাই করতে হবে। কিন্তু সুধাকান্ত জেগে বসে আছেন। ডাক্তারবাবুও এদিক ফিরে বসে আছেন। তবু শেষ চেষ্টা করবে হেবো। হ্যাঁ, 3 মিনিটের মধ্যেই কেবলানন্দ ফিরে এলো বাক্সটা নিয়ে। পরীক্ষা করে ডাক্তারবাবুর মুখটা গম্ভীর হয়ে যায়। সুধাকান্ত বলেন, কি হে ডাক্তার, অত গোমড়া মুখ করলে কেন? সময় কি একেবারেই ফুরিয়ে এসেছে? না না, তা কেন, তবে প্রেশারটা হঠাৎ খুব বেড়ে গেছে। রাত্রে ঘুম হয়েছিল? সে প্রশ্নের জবাব না দিয়ে সুধাকান্ত বলেন, আর 24 ঘন্টা টিকবো তো? সে কি কথা, অনেক দিন বাঁচবেন এখনো। বাজে কথা বলো না ডাক্তার, আমার যথেষ্ট বয়স হয়েছে, সবই বুঝছি আমি। কিন্তু বিষয় সম্পত্তির একটা বিলি ব্যবস্থা না করে যেতে পারলে মরেও আমি শান্তি পাবো না। আগামীকাল আমি উইল করব স্থির করেছি। তাই বলছি, আজ রাত্রের মধ্যে কিছু হবে না তো? ডাক্তারবাবু বুঝতে পারেন এই প্রবীণ বিচক্ষণ ব্যক্তিটির কাছে গোপন করার কিছু নেই। বলেন, না, সেরকম কিছু ভয় করার নেই। তাহলেই হলো। বেশ, কাল তাহলে এই সময় এসে আমার উইলে সাক্ষী হিসেবে একটা সই দিয়ে যাও। আমি যে সুস্থ মনে এ উইল করেছি তার একটা প্রমাণ থাকা দরকার। ডাক্তারের সইটা থাকা ভালো।
ডাক্তারবাবু গম্ভীর হয়ে বললেন, আসব। হেবো ইতিপূর্বে তার নোট বইতে 2 ক সূত্রটা কেটে দিয়েছিল গুরুদেব টেলিগ্রাম করেছেন শুনে। এখন মনে মনে 2 খ সূত্রটা কেটে দিল। একে একে সব সম্ভাবনাগুলোই নির্মূল হয়ে যাচ্ছে। যন্ত্রপাতি গুছিয়ে নিয়ে ডাক্তারবাবু বিদায় নিলেন। হেবো ঠাকুর দেবতাকে বড় বেশি ডাকে না। পরীক্ষার ঠিক আগে তাঁদের মনে পড়ে বটে, কিন্তু বছরের আর বাকি কটা দিন তাঁদের কথা বিশেষ মনে থাকে না। আজকের দিনটা কিন্তু ব্যতিক্রম। ডাক্তারবাবু চলে যেতেই সে ছুটে চলে আসে তার ঘরে, দরজায় খিল দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। মনে মনে বলে, হে মা কালী, তুমিই বলো, আমি কি কিছু অন্যায় করছি? আমি নিত্য ডাকাডাকি করে তোমাকে বিশ্রামে ব্যাঘাত ঘটাই না, আর ওই গুরুদেব রোজ সকাল সন্ধ্যা তোমাকে পাঁঠার মাংস খাওয়াতে চায়, কিন্তু তাই বলেই কি তুমি ও দলে যোগ দেবে? যে টোপ পেতে এলাম ওই রাঘব বোয়াল যেন সেটা গিলে ফেলে, এটুকুই তুমি করো মা, বাকি খেলিয়ে তোলার দায়িত্ব আমার। আর ওকে দিয়ে যদি টোপটা তুমি নাও গেলাও, তবে বলবো তুমি মিথ্যে, তুমি মিথ্যে, তুমি মিথ্যে। শুক্রবার সকালে হেবর ঘুম ভাঙল একটা চেঁচামেচিতে। কাল রাত্রে নাকি বাড়িতে চোর এসেছিল। কি আশ্চর্য! স্বয়ং শার্লক হেবো যে বাড়িতে উপস্থিত সে বাড়িতে চোর, অথচ হেবো রাত্রে কিছু টেরই পায়নি। সকালবেলা কেবলানন্দ প্রথম লক্ষ্য করে সিঁড়ির দরজাটা খোলা। গুরুদেব ঘরের দরজা খুলে শোন দক্ষিণা বাতাসের লোভে। হেবও দরজা খুলে শোয়। সুধাকান্তর ঘর অবশ্য ভেতর থেকে বন্ধ থাকে, সে ঘরে মেঝেতে শোয় কেবলানন্দ। পরীক্ষা করে দেখা গেল চোর একতলা থেকে কিছুই সরায়নি, দোতলার 2টি ঘর থেকেই মাল সরিয়েছে। হেবর সুটকেস নেই, গুরুদেবের ঝোলাটিও নেই। গুরুদেব দারোয়ানকে ডেকে প্রচণ্ড ধমক দিলেন। সে হলপ করে বলল বাইরে থেকে চোর আসেনি, কারণ সে জেগেই ছিল। কিন্তু বাইরের লোক ছাড়া এ চুরি কে করতে পারে? পুলিশে খবর দেওয়া হবে কিনা স্থির করার আগেই ঠাকুর এসে খবর দিল বাগানের ভেতর ভাঙা সুটকেস ও ঝোলা পাওয়া গেছে। আবার নতুন করে হিসেব নেওয়া গেল। না, বেশি কিছু খোয়া যায়নি। হেবর গেছে একটা টেরিলিনের 60 আর গোটা 20 টাকা। গুরুদেবের ঝুলির সব কিছুই প্রায় পাওয়া গেছে, দামি কিছুই ছিল না ওতে। 2টো জিনিস একটু দামি ছিল, দুটোই বেহাত হয়েছে। একটা রূপোর কোষাকষি আর একটা শেফার্স কলম। হেবো থানায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু গুরুদেব বাধা দিলেন। বলেন, যা গেছে তা তো পাওয়া যাবেই না, উপরন্তু ঠাকুরকে ধরে নিয়ে যাবে ওরা। আজ কলকাতা থেকে বিশিষ্ট অতিথি আসছেন, ঠাকুর না থাকলে মহা মুশকিল। মঞ্জুলা দেবীও সায় দিলেন সে কথায়। হেবো জনান্তিকে মঞ্জুলা দেবীকে বলে আসল কথা গুরুদেবের ভয় হয়েছে, কেঁচো খুঁড়তে সাপ বেরুবে। পুলিশের খাতায় হয়তো তাঁর নাম আছে, হয়তো তাঁকেই হাজতে পূর্বে পুলিশ। মঞ্জুলা দেবী তীক্ষ্ণ দৃষ্টিতে হেবর দিকে তাকিয়ে বলেন, তাই কি কাল রাত্রে চোর এসেছিল? হেবু বলে, তার মানে তোমার কোনো কারসাজি নয় তো? হেবু বলে, কি যে বলেন, আমারও তো জিনিস খোয়া গেছে। যাই হোক, শেষ পর্যন্ত পুলিশে খবর দেওয়া হলো না। বেলা বাড়ল। বেলা 10টা নাগাদ এসে পৌঁছলেন অ্যাডভোকেট জি দে। সসম্মানে তাঁকে উপরের ঘরে নিয়ে গেলেন গুরুদেব। চা জল খাবারের পর্ব মিটলে বুলডগটাকে দরজার বাইরে বসিয়ে ওরা অর্গলবন্ধ ঘরে পরামর্শ বসলেন। হেবো নিজের ঘরে গিয়ে দরজায় খিল লাগালো। মাঝের দরজার চাবির ফুটোতে চোখ লাগিয়ে কিছুই দেখতে পেল না। কান লাগিয়ে বরং 2-1টা কাটা কাটা কথা শোনা যায়। অ্যাডভোকেট সাহেব বলছেন, এবার ড্রাফটখানা নিখুঁত হয়েছে, আমি ফেয়ার কপি করে ফেলি। সুধাকান্ত বাধা দিয়ে বলেন, না, ফেয়ার কপিটা আমি নিজে হাতে লিখব, আজ বেশ সুস্থ আছি আমি। গুরুদেব বললেন, কিন্তু তাতে কি কষ্ট হবে না তোমার? সুধাকান্তর হাসিটা চোখে না দেখতে পেলেও অনুভব করে হেব। তিনি হেসে বলেন, কষ্ট হলেও উপায় নেই, আইনের খুঁত আমি রাখব না। আদ্যপান্ত হাতের লেখাটা আমার হলে আইনগত তার মর্যাদা বাড়বে, নাকি বলেন দে সাহেব? দে সাহেবের জবাবটা শোনা গেল না, কিন্তু সুধাকান্তর পরবর্তী বক্তব্যটা শোনা যায়। দয়া করে আমার ওই কলমটা দেবেন, নিজের কলম ছড়া লিখতে পারি না আমি। প্রায় মিনিট 15 পরে নিচের গেটের সামনে একটা মোটর গাড়ি এসে দাঁড়ালো। কেবলানন্দ হন্তদন্ত হয়ে উঠে এলো শুনিবে। বন্ধ ঘরে টোকা দিয়ে বলল, ডাক্তারবাবু এসেছেন। হেবও বেরিয়ে এলো ঘর থেকে। দেখে নকুলচন্দ্র আর ডাক্তারবাবু শুনি দিয়ে ওপরে আসছেন।
ওদের পেছনে পেছনে ঢুকে পড়ে রুগীর ঘরে। রোগী আজ বেশ প্রফুল্ল। বলেন, ডাক্তার, আমাকে আজ বেশ ভালো করে পরীক্ষা করো দেখি। কেন হঠাৎ আজ ভালো করে পরীক্ষা করতে হবে কেন? আমি সুস্থ স্বাভাবিক মানসিক অবস্থায় আছি কি না দেখে বলো। ও, উইলটা করছেন বুঝি? হ্যাঁ, একটা সইও দিতে হবে তোমাকে। নকুল, তুমিও দেবে। ডাক্তারবাবু রোগীকে পরীক্ষা করেন, তারপর কোনো কথা না বলে উইলখানা টেনে নেন। সমস্তটা ধৈর্য ধরে পড়ে কাগজখানা ফিরিয়ে দেন সুধাকান্তকে। গম্ভীর কণ্ঠে বললেন, আমাকে আপনি মাফ করবেন সুধাকান্তবাবু, আমি এ উইলের সাক্ষী থাকতে পারবো না। এ অনুরোধ করবেন না আপনি। একটু রুক্ষ স্বরে সুধাকান্ত বলেন, কেন? কারণ কি? আপনি আমার চেয়ে বয়সে বড়, আপনাকে শ্রদ্ধা করি আমি, তবু বলতে বাধ্য হচ্ছি এ আপনি অত্যন্ত অন্যায় করছেন। রুক্ষতর স্বরে সুধাকান্ত বলেন, কিন্তু সে বিচারের ভার তো তোমার ওপরে নেই ডাক্তার। তুমি ভিজিট নিয়ে আমাকে দেখতে এসেছ। আমি যে স্বাভাবিক অবস্থায় আছি তার সার্টিফিকেট আমি আইনত দাবি করতে পারি না? পারেন না, কারণ আজকের ভিজিট আমি নেব না। বাক্স গুছিয়ে উঠে পড়বার উপক্রম করেন ডাক্তারবাবু। হেব মুহূর্ত মাত্র কালবিলম্ব না করে ছুটে যায় নিচে। মঞ্জুলা দেবীকে খুঁজে বের করে তাঁর হাত দুটি চেপে ধরে, সর্বনাশ হয়েছে কাকিমা, একটা কাজ করতেই হবে আপনাকে, যেমন করে হোক। কি হয়েছে? অমন করছো কেন তুমি? ডাক্তারবাবু উইলের সাক্ষী হতে অস্বীকার করেছেন, যেমন করে পারেন তাঁকে রাজি করান। কেন, কি বৃত্তান্ত? কিছুই প্রশ্ন করেন না মঞ্জুলা দেবী। বলেন, বেশ, সেই ব্যবস্থাই করছি। ঘর থেকে বেরিয়ে এসে দেখেন ডাক্তারবাবু গটগট করে নেমে আসছেন দ্বিতল থেকে। মাথায় আঁচলটা তুলে দিয়ে এগিয়ে আসেন মঞ্জুলা দেবী। বলেন, একটা কথা ছিল ডাক্তারবাবু। বলো মা। আপনি আপত্তি করবেন না, উইলে আপনি সই দিয়ে আসুন। ভ্রু দুটি কুঁচকে ওঠেন ডাক্তারবাবু। বলেন, কিন্তু কেন বলো তো মা? উইল তুমি দেখেছ? মঞ্জুলা বলেন, না দেখিনি, তবে আন্দাজ করতে পারি আমাদের বিষয় থেকে বঞ্চিত করা হয়েছে, এই তো? হ্যাঁ, তাই। এতে আমাকে সই দিতে বলছো কেন? হেবভাবে এইবার মঞ্জুলা দেবীর আর কোনো জবাব নেই। বস্তুত তার মতো উপস্থিত বুদ্ধিওয়ালা ছেলের মাথাতেও কোনো ফন্দি বার হলো না। কিন্তু হেবো জানতো না যে যারা নিছক সরল ও সহজ তারা অনেক বাধাবিঘ্ন এড়িয়ে যেতে পারে তাদের সারল্যের জন্যেই। যে জবাব হেবর মুখে জোগায়নি, মঞ্জুলার মুখে তাই জোগালো। আর সেটা কোনো ফন্দি নয়, তার আন্তরিক কৈফিয়তি। মঞ্জুলা শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আপনি সই না দিলে অন্য কোনো ডাক্তার তা দেবে। শহরে ডাক্তারদের কোনো অভাব নেই, কিন্তু যতক্ষণ ওই উইল পর্ব শেষ না হচ্ছে ততক্ষণ ওরা আমাকে বাবার কাছে যেতে দেবেন না। শেষ সময়ে ওর কোনো সেবা যত্নই হচ্ছে না। খোকার বাবা নিশ্চয়ই স্বর্গ থেকেও এজন্য শান্তি পাচ্ছেন না। সম্পত্তি খোকন এমনিও পাবে না, অমনিও পাবে না। অন্তত শ্বশুরের শেষ সময়ে সেবা করার অধিকারটুকু আপনি আমাকে দিয়ে যান ডাক্তারবাবু। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ডাক্তারবাবু বলেন, তোমার এ কথায় ঈশ্বরের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছি মা। এমন মেয়েরও সর্বনাশ করেন তিনি। কিন্তু তোমার কথাই ঠিক, এ সম্পত্তি তুমি এমনিতেও পাবে না। নির্মলকে আমিও স্নেহ করতাম, তার আত্মাকে তৃপ্তি দাও তুমি। আমি সই দিয়ে আসছি, ভগবান তোমার মঙ্গল করুন। শুনিবে আবার ওপরে উঠে যান তিনি। হেব স্বস্তির নিঃশ্বাস ফেলে। নকুনচন্দ্রও সই দিলেন, সেটা পরে জানতে পেরেছিল হেব। সব খবর শুনে সন্ধেবেলায় মাথায় হাত দিয়ে বসলেন প্রবীরচন্দ্র। হেব বললে, কিচ্ছু ঘাবড়াবেন না, ওই উইল নির্ঘাত চুরি যাবে, ফাঁদ পেতে এসেছি আমি। প্রবীরচন্দ্র ঠিক বিশ্বাস করে উঠতে পারেন না। পরদিন শনিবার সকাল, গত রাত্রের শেষ দিকে সুধাকান্তের আবার একটা আক্রমণ হয়েছে। যেন উইলটাতে সই করার জন্যই তিনি মনের জোরে সুস্থ ছিলেন এতদিন। উইল সম্পাদন করার সঙ্গে সঙ্গেই এসেছে মানসিক অবসাদ, অমনি শয্যা নিলেন তিনি। শেষ রাত্রে আক্রমণটা হয়েছে, অথচ বাড়ির কেউ জানতে পারেনি। পারবে কোথা থেকে? ওর ঘরে থাকে কেবলানন্দ, আর কারো সে ঘরে ঢোকা মানা। কেবলানন্দ রাত ভোর নাক ডাকিয়ে ঘুমিয়েছে, সকালে সে উঠে জানতে পেরেছে। তাই সাত সকালেই শোরগোল পড়েছে বাড়িতে। মঞ্জুলা দেবী খবর পেয়ে ছুটে এলেন ওপরে। রোগীর ঘর খোলাই ছিল, সুধাকান্ত অত অবস্থায় পড়ে আছেন। মঞ্জুলা আর হেব ঘরে ঢুকতেই গুরুদেব গর্জন করে ওঠেন, আবার তুমি এসেছো ওপরের ঘরে? কতদিন না বারণ করেছি, বলেছি না এ ঘরে আসবে না। হঠাৎ কি হলো মঞ্জুলার? কোথা থেকে দুর্জয় সাহস এলো ওর মনে?
দৃপ্ত ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়ে দরজার দিকে আঙুল দেখিয়ে শুধু বললেন, বেরিয়ে যান বলছি। একেবারে থতমত খেয়ে যান গুরুদেব। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছেন না। আমতা আমতা করে বলেন, কি, এত বড় সাহস? মঞ্জুলা হেবোকে বলেন, দারোয়ান আর গঙ্গারামকে ডাকো তো হেবো, এ দুটো লোককে রোগীর ঘর থেকে বার করে দিতে হবে। কাঁপতে কাঁপতে খাট থেকে উঠে দাঁড়ালেন গুরুদেব। কি করবেন কি বলবেন স্থির করে উঠতে পারেন না। কেবলানন্দ বাঘের মতো থাবা গেড়ে বসে আছে, যেন আদেশ পেলেই ঝাঁপিয়ে পড়বে। মঞ্জুলা এগিয়ে যান সুধাকান্তের মাথার কাছে, বালিশের তলা থেকে লোহার সিন্দুকের চাবিটা তুলে নিয়ে ছুঁড়ে দেন গুরুদেবের দিকে। বলেন, এর জন্যই প্রাণটা পড়ে আছে তো এ ঘরে, চান ওটা নিয়ে চলে যান। বাবার মৃত্যু হলে যখন সম্পত্তির দখল নিতে আসবেন, কিন্তু তার আগে ফের যদি এ ঘরে পা বাড়ান, দারোয়ান দিয়ে আপনার ঠ্যাং ভেঙে দেবো আমি। যান বলছি। অবাক কাণ্ড। অমন প্রবল প্রতাপান্বিত গুরুদেব যেন একেবারে কেঁচোটি হয়ে গেছেন। চাবির গোছটা তুলে নিয়ে গুটি গুটি বেরিয়ে যান ঘর থেকে। পোষমানা কাবলি বেড়ালের মতো কেবলানন্দ যায় তাঁর পিছু পিছু। হেবো এগিয়ে এসে মঞ্জুলা দেবীকে প্রণাম করে। কি হলো রে, প্রণাম কিসের? সে আমি বোঝাতে পারবো না। শোন, এক কাজ কর, ডাক্তারবাবুকে খবর দে। কিন্তু ডাক্তারবাবুকে খবর দিয়েও কিছু লাভ হলো না। ডাক্তারবাবু রোগীকে পরীক্ষা করে বললেন যে আর বড়জোর 2 দিন। এ 2 দিন মঞ্জুলা প্রাণ ঢেলে শ্বশুরের সেবা করলেন। দুর্ভাগ্য সুধাকান্তের, পুত্রবধূর সেবা যে তিনি পেলেন তা জানতেও পারলেন না। সমস্ত দিন রাত্রির মধ্যে মঞ্জুলা একবারও বার হলেন না ঘর ছেড়ে। গুরুদেবেরও কি হলো, এ ঘরে একবারও মাথা গলালেন না। পরের দিন কাউকে কিছু না বলে গুরুদেব কোথায় চলে গেলেন তাঁর ঝোলাঝুলি নিয়ে। কেবলানন্দ রয়ে গেল। হেবো বললে, কাকিমা, এবার একবার শেষ চেষ্টা করতে হয়। ওর ঘরটা একবার খুঁজে দেখতে চাই, চাবিটা পাওয়া যায় কি না। উইলটা নিশ্চয়ই ওই সিন্ধুকেই আছে। মঞ্জুলা বলেন, ওসব থাক হেবো, একটা মরণাপন্ন মানুষের শিয়র থেকে তাঁর উইল চুরি করতে পারবো না আমি। আরে আপনাকে চুরি করতে কে বলেছে? যা করবার তো আমিই করব। না, তাঁর শেষ ইচ্ছায় বাধা দেবার কোনো অধিকার ধর্ম তো আমার নেই। হেবো ধমকে ওঠে, থামুন তো আপনি। এই যদি ধর্ম হয় তবে অধর্ম বলে দুনিয়ায় কিছু নেই। আপনাকে কিছু করতে হবে না, শুধু কেবলানন্দকে ঘণ্টা কয়েকের জন্য এখান থেকে সরিয়ে দিন। তা কেমন করে সরাবো আমি? ওর হাতে 5টা টাকা দিয়ে বলুন আনন্দময়ী তলার আপনার শ্বশুরের নামে পুজো দিয়ে আসতে। আনন্দময়ী তলাটা আবার কোথায়? বড় জাগ্রত কালী এখানকার। কেবলানন্দ জানে মায়ের নামে পুজো দেওয়ার কথায় বেটা না বলতে পারবে না। রিক্সা করে গেলেও ঘন্টা 2 সময় পাওয়া যাবে। উইল চুরি করার ব্যাপারে কোনো উৎসাহ না থাকলেও আনন্দময়ী মায়ের নামে পুজো পাঠানোতে মঞ্জুলার আগ্রহ ছিল। কেবলানন্দকে সহজেই সরানো গেল। তৎক্ষণাৎ কাজে লেগে গেল হেবো। গুরুদেবের ঘরের প্রত্যেকটি স্থান, প্রত্যেকটি কোণা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করল। বাবাজির একটা ঝোলা আছে, একটি টিনের সুটকেস আছে, তালাবন্ধ নয়, খোলাই। তাড়াতাড়ি করে খুঁজে দেখল হেবো। কাকস্য পরিবেদনা। চাবির থোকা কোথাও নেই। মঞ্জুলা দেবী এসে বলেন, কি পাগল ছেলে তুমি হেবো? গুরুদেব কখনো চাবিটা এ বাড়িতে রেখে যান? সঙ্গে নিয়েই গেছেন। হেবো গম্ভীর হয়ে বললে, না কাকিমা, গোয়েন্দাগিরি যদি একটু শিখে থাকি তবে নিশ্চিত জানি সেটা তিনি নিয়ে যাননি, এ বাড়িতেই কোথাও লুকিয়ে রেখে গেছেন। মঞ্জুলা বলেন, অসম্ভবই মনে হচ্ছে আপনার? তাই হওয়ার কথা, কিন্তু আমার সিদ্ধান্ত সুযুক্তির বিশ্লেষণে সুপ্রতিষ্ঠিত। চাবি আমি খুঁজে পাব। হয়তো ঠিক কথাই বলেছেন মঞ্জুলা। গুরুদেবের ঘরটা তন্ন তন্ন করে খুঁজেও চাবির গোছা পাওয়া গেল না। হেবো একটু অবাক হলো, এমন তো হওয়ার কথা নয়। আর কি হিসেবে ভুল হলো কোথাও? গুরুদেব তো চাবি নিয়ে যেতে পারেন না, তবে কি তিনি আরও কঠিন কোনো চাল চেলেছেন? ভাবতে ভাবতে নিজের ঘরে আসে। আচ্ছা, এমনও তো হতে পারে উনি চাবিটা হেবোর ঘরেই রেখে গেছেন। একবারে বাঘের ঘরে যদি ঘোগের বাসা হয়ে থাকে, যদি উনি ভেবে থাকেন হেবো সারা বাড়ি খুঁজবে কিন্তু নিজের ঘরটা খুঁজবে না। কি আশ্চর্য! যা ভেবেছে তাই। হেবোর ঘরের ভেতর থেকেই উদ্ধার করা গেল চাবির থোকাটা। ওপরের একটা কুলুঙ্গিতে পুরনো বইয়ের পেছনে একটা ভাঙা লক্ষ্মীর ঝাঁপি ভেতর থেকে বার হলো সে। কি ধরিবাজ লোক! 1 নম্বরের ঘোড়েল।
কোন সুযোগে হেবর অলক্ষিতে তারই ঘরে চাবিটা লুকিয়ে রেখে গেছে। তৎক্ষণাৎ সুধাকান্তের ঘরে চলে আসে হেব। কেবলানন্দের ফিরতে এখনো দেরি আছে। মঞ্জুলা দেবী রোগীর জন্য পথ্য তৈরি করতে নিচে গেছেন। ঘরে আর কেউ নেই। সুধাকান্ত অচৈতন্য। দরজাটা বন্ধ করে দেয় প্রথমে। দ্রুতগতিতে লোহার সিন্দুকটা খুলে ফেলে হেব। হ্যাঁ, সামনেই রয়েছে শিলমোহরাঙ্কিত খামটা। সেটা বের করে হেব আবার সিন্দুকটা বন্ধ করে। খামটা পকেটে ফেলে আবার চাবিটা রেখে আসে সেই ভাঙা লক্ষ্মীর ঝাঁপিতে। আর কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে কলকাতার উদ্দেশ্যে। এবার কাকা কাকিমার হাতে উইলটা জমা দিতে হবে। বাবা মা হয়তো মধুপুর থেকে ফিরে এসেছে। সোমবার থেকে স্কুলও খুলবে, আর দেরি করা উচিত নয়। কাজ যখন হাসিল হয়ে গেল তখন ফিরে যাওয়াই ভালো। কাকা কাকিমা ওকে দেখে বলেন, কিরে হেব, কি খবর? হেব বললে, ওয়া গুরুজিকে ফতে। তার মানে? তার মানে এই সেই অপয়া উইল, যত্ন করে রেখে দাও। সে কি রে, কেমন করে পেলি? সে অনেক কথা। সুধাকান্তবাবু এখন অচৈতন্য। ডাক্তার বলেছেন তাঁর জ্ঞান আর ফিরবে না। সুতরাং নূতন করে উইল আর করতে পারবেন না। ব্যাস, খেল খতম। কাকিমা বলেন, কিন্তু যত্ন করে রেখে কি লাভ? পুড়িয়ে ফেলি বরং ওটাকে। কাকা বলেন, না না, তার আগে খুলে দেখি ওটাই সেই আসল উইল কিনা। হেব বললে, এখন নয় কাকা, গুরুদেবকে দেখিয়ে দেখিয়ে তার চোখের সামনেই ওটাকে না পড়ালে আমার গায়ের ছাল মিটবে না। বেটা বলে কিনা বজ্জাত বোম্বেটে শয়তান। কাকিমা হেসে ওঠেন। কাকে বলেছে রে, তোকে? আমাকে বললে তখনই তার নাকটা ভেঙে দিতাম না। বলেছে অন্য একটা ছেলেকে, হাঁসখালি স্কুলের একজনকে। তবে তুই অত চটছিস কেন? সে অনেক কথা। প্রবীরের খবর কি? হেব চমকে উঠে বলে, ও ইচ্ছা, তাকে তো খবর দিয়ে আসা হয়নি। না, এটা অত্যন্ত অন্যায় হয়েছে আমার। কাকা, আমি আর একবার যাই বরং। তা যা, তবে কালকেই ফিরে আসিস। দাদারাও কাল সন্ধ্যায় ফিরে আসছেন। প্রবীর বেচারাকে খবরটা এখনই দেওয়া দরকার। হেব আবার রওনা হয়ে পড়ে কৃষ্ণনগর চাপে পড়ে। কিন্তু দুর্ভাগ্য হেবর, কৃষ্ণনগরে গিয়ে সে প্রবীর কাকুর দেখা পেল না। কারণ হেব রওনা হওয়ার কয়েক ঘন্টা পরই সুধাকান্ত মারা গেলেন। প্রবীরচন্দ্র খবর পেয়ে হেবর খোঁজে এসেছিলেন এবং হেব কলকাতায় চলে গেছে শুনে তিনিও চলে এলেন হেবদের বাড়িতে। প্রবীরচন্দ্র যখন কলকাতায় ওদের বাড়িতে পৌঁছলেন তার আগেই হেব রওনা হয়ে গেছে। প্রবীরচন্দ্রের কাছে সংবাদ পেয়ে হেবর কাকা ও কাকিমা কৃষ্ণনগরে যাবার জন্য প্রস্তুত হলেন। প্রবীরচন্দ্র হেবর উইল চুরি কথা শুনে রীতিমতো অবাক। বললেন, এ হতেই পারে না। আমি বিশ্বাস করতে রাজি নই যে ওই ঘোড়েল শিরোমণি লোহার সিন্দুকে উইল রেখে বাড়ি ছেড়ে চলে যাবে, আর যাওয়ার সময় সেই চাবির থোকাটা রেখে যাবে হেবর ঘরেই। হেবর মতো শেয়ানা ছেলে ও কথা বিশ্বাস করলো কেমন করে? হো হো করে হেসে উঠে প্রবীরচন্দ্র বলেন, নিয়ে আসুন সেখানা, খুলে দেখুন ভেতরে কি মাল আছে। ওখানে আসল উইল নিশ্চয়ই নয়। হেবকে ধোঁকা দেওয়ার জন্য ওখানে ওই হতভাগা বোম্বেটে ওখানে রেখে গেছে। আসল উইল সে সঙ্গে নিয়েই গেছে। হেবর কাকা বলেন, আমারও তাই সন্দেহ হয়েছিল। বাধা দিয়ে প্রবীর বলেন, সন্দেহ হয়েছিল না ঘন্টা, তাহলে এতক্ষণ সেটা খুলে দেখেননি কেন? হেবই তো বারণ করলো। বাদ দিন ওসব ছেলে মানুষই, নিয়ে আসুন সেখানা। কাকিমা ভয়ে ভয়ে আলমারি খুলে বন্ধ খামটা নিয়ে আসেন। শিলমোহরগুলো পরীক্ষা করে প্রবীরবাবু বলেন, সিল ঠিকই আছে, তবে ভেতরে কি আছে জানেন? সাদা কাগজ? মোটেই নয়। ভেতরে আছে আসল উইলের একটা হুবহু কপি। শুধু সইগুলো জাল। ব্যাটা জানে যে হেব এটা চুরি করবে এবং পুড়িয়ে ফেলবে। তারপর সুধাকান্তের মৃত্যু হলে আমরা যখন বলবো তিনি কখনো কোনো উইল করেননি, তখন সকলের নাকের ওপর আসল উইলখানা মেলে ধরবেন তিনি। কাকা বলেন, তবে এখানা খুলে দেখি? নিশ্চয়ই, বলে প্রবীরচন্দ্র খুলে ফেলেন খামটা। কাগজের ভাঁজটা খুলে মুখটা লাল হয়ে যায় তার অনুমান সত্য হয়নি। কাগজখানা মেলে ধরেন তিনি। কাগজটায় লেখা ছিল, দুঃখ করো না বাবা হেব, থুরি বটুক। হেলে ধরতে হাত পাকিয়েছ বলে কেউটের গর্তে হাত দিতে যেও না। কাগজখানা সিন্দুকে রেখে যাওয়া নিরাপদ নয় মনে করে
সেটা সঙ্গে করেই নিয়ে গেলাম। প্রভুকে দুঃখ করতে বারণ করো। কাকা চিৎকার করে ওঠেন, ছি ছি ছি, হেবোটা একটা আস্ত গাড়ল। প্রবীর বলেন, আপনারাও কিছু কম যান না। মুখ কালো করে বসে থাকেন কাকা। কাকিমা বলেন, সে যা হবার হয়েছে। তোমাদের বুদ্ধি যে কত তা বোঝা গেছে। একরত্তি একটা ছেলেকে ঠেলে দিয়ে এখানে বসে সবাই ল্যাজ নাড়ছে। এতক্ষণে বোধহয় মঞ্জুলাকে ওই গুরুদেবের হাত ধরে পথে বার করে দিয়েছে। চল তাকে নিয়ে আসবার ব্যবস্থা করি। চলো তাকে নিয়ে আসবার ব্যবস্থা করি। অগত্যা কাকা কাকিমা আর প্রবীরচন্দ্র ভগ্ন হৃদয়ে রওনা হলেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে। সুধাকান্তের বাড়িতে পৌঁছে দেখেন রীতিমতো একটা জনসমাবেশ হয়েছে। সুধাকান্ত লব্ধপ্রতিষ্ঠ ব্যক্তি ছিলেন। শহরের গণ্যমান্য সকলেই এসে হাজির হয়েছে। মৃতদেহ দাহ করে শ্মশান যাত্রীরাও ফিরে এসেছে। বাইরের ঘরে বসে কথা হচ্ছে। গুরুদেব ইতিমধ্যে এসে জুটেছেন, হেবও আছে। শহরের প্রবীণ উকিল গণেশবাবু বলছেন, শহরে একটা ইন্দ্রপতন হয়ে গেল। সুধাকান্তবাবুর সওয়াল শুনতে বার অ্যাসোসিয়েশন ছেড়ে সবাই হুমড়ি খেয়ে পড়ত। অত্যন্ত ক্ষুরধর বুদ্ধি ছিল ওর, নবীন একজন উকিল বলেন। অথচ সেই মানুষেরই শেষ অবস্থায় কি ভীষণ বুদ্ধিভ্রংশ হলো দেখুন। গণেশবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, মনিরও মতিভ্রম হয় হে ঘোষাল, তার সুধাকান্তবাবু তো সামান্য মানুষ। জগন্নাথবাবু বলেন, কেন, মতিভ্রম কিসের? গণেশবাবু বলেন, ও আপনি বুঝি জানেন না, সুধাকান্তবাবু একেবারে শেষ অবস্থায় উইল পাল্টিয়ে তাঁর বিধবা পুত্রবধূকে সম্পত্তি থেকে সম্পূর্ণ বঞ্চিত করে গেছেন। জগন্নাথবাবু নামকরা প্রবীণ উকিল। সুধাকান্তের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল যথেষ্টই। তিনি বলে ওঠেন, এ হতেই পারে না। কি নকুলবাবু, এ কথা কি সত্যি? নকুলবাবুর সঙ্গে হেবর চোখাচোখি হয়। হেবর সঙ্গে তাঁর বোধহয় আগেই কোনো কথা হয়ে থাকবে। তিনি অম্লান বদনে বলে বসেন, এঁরা অনেকে তাই বলছেন বটে, তবে আমার তো বিশ্বাস হয় না। তাহলে আমাকে তিনি নিশ্চয়ই বলে যেতেন। গুরুদেব ফোড়ন কাটেন, অথবা সাক্ষী রাখতেন। আপনি কি তাঁর শেষ উইলে গত শুক্রবার সই করেননি? শুক্রবার? কই, মনে তো পড়ে না। গুরুদেব হেসে বলেন, আমি শুনেছি উইলে আপনারও সই আছে। নকুল বলেন, ভুল শুনেছেন তাহলে। তা হবে, হস্তরেখাবিদ সে কথা বলতে পারবে। হঠাৎ বাধা দিয়ে অ্যাডভোকেট দে সাহেব বলে ওঠেন, না, শেষ সময়ে অর্থাৎ গত শুক্রবার তিনি যে উইল করেছিলেন, আমি সে উইলে সাক্ষী হিসেবে সই করেছি। আর 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 জানি না নকুলবাবু কেন অস্বীকার করছেন। তিনি আমার সম্মুখেই সাক্ষী হিসেবে সই দিয়েছিলেন। গণেশবাবু বলেন, এ কি সর্বনাশের কথা মশাই? হ্যাঁ নকুলবাবু, ইনি কি বলছেন? নকুলবাবু আবার একবার হেবর দিকে দেখে নিয়ে বলেন, বেশ তো, উইলটা আনা হলেই বোঝা যাবে। হেবো উপর পড়া হয়ে বললে, উইল করে থাকলে সুধাকান্তবাবু তাঁর লোহার সিন্দুকে রেখে থাকবেন, নাকি বলেন গুরুদেব? গুরুদেব বলেন, তা তো বলতে পারি না বাবা, তবে আমার কাছে ওই সিন্দুকের চাবি আছে, খুঁজে দেখতে পারো। চাবিটা তিনি দেন হেবোর হাতে। হেবো হেসে বলে, বেশ, আপনারাও তাহলে চলুন, সিন্দুকটা আমরা প্রথমে খুঁজে দেখি। প্রবীরবাবু বুঝতে পারেন হেবো একটা প্রকাণ্ড ভুল করতে চলেছে। তাই হেবোকে ডেকে বলেন, হেবো শোনো, তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল। হেবো বললে, আসছি প্রবীর কাকা, আগে সিন্দুকটা খুলে দেখে আসি। হেবোর কাকা প্রবীরচন্দ্রকে জনান্তিকে ডেকে বলেন, বাধা দিও না, যা হবার তা তো হয়েইছে। ওর ডেঁপপির একটু শিক্ষা হওয়া উচিত। সদল বলে ওরা উঠে আসে। হেবন ঝুঁকে পড়ে সিন্দুকটা খুলে ফেলে। ভেতরটা ভালো করে দেখে বলে, কই, উইল বলে তো কিছু মনে হচ্ছে না। গুরুদেব, আপনি একটু খুঁজে দেখবেন। গুরুদেব বলে, না বাবা, আমি তো বলিনি উইল ওখানে আছে, তুমিই বলেছিলে। তবে উইল কোথায় আছে? চালের মাথায় প্রশ্ন করে হেবো। আমার কাছে বাবা, এই দেখো। ঝোলার ভিতর থেকে ঠিক একই রকমের একখানি সিলমোহর করা খাম বার করে তিনি গণেশবাবুর হাতে দেন। গণেশবাবু সেটি গ্রহণ করে বলেন, এইটিই তাহলে সুধাকান্তের শেষ উইল? গুরুদেব হেসে বলেন, আজ্ঞে হ্যাঁ, খুলে দেখুন, সমস্ত সম্পত্তি তিনি দেবোত্তর করে গেছেন। আমিই তার ওছি। 3 জন সাক্ষী আছেন এবং নকুলচন্দ্র তাঁদের মধ্যে একজন। গণেশবাবু বলেন, নকুলবাবু?
নকুলবাবুর চক্ষু স্থির হয়ে গেছে ততক্ষণে। আমতা আমতা করে বলেন, হেবো। হেবো একেবারে পাথরের মূর্তি, কথা নেই মুখে। গণেশবাবু খামটা খুলবার উদ্যোগ করতেই হেবো বাধা দেয়, বলে, এতই যদি হলো তবে গুরুদেব আপনিই খামটা খুলুন, উইলটা পড়ে শোনান আমাদের। গুরুদেবের চোখ দুটো থক করে চলে ওঠে। বলেন, বেশ, তাই পড়ে শোনাচ্ছি আমি। সাবধানে খামটা খুলে ফেলেন তিনি। কাগজখানা বার করে ভাঁজটা খুলেই কিন্তু চমকে ওঠেন। এপিট ওপিট কয়েকবার দেখে একেবারে স্তম্ভিত হয়ে যান। অ্যাডভোকেট দে সাহেব ঝুঁকে পড়ে কাগজটার উপর। তারপর বলেন, এ কি? গণেশবাবু বলেন, কি হলো, ব্যাপার কি? গুরুদেবের অবশ হাত থেকে কাগজখানা টেনে নিয়ে এপিট ওপিট দেখে বলেন, এ তো একখণ্ড সাদা কাগজ, উইল কই? গুরুদেব কোনো জবাব দেন না। গোল মুখখানা লম্বাটে হয়ে গেছে তাঁর। চোয়ালের নিম্নাংশ ঝুলে পড়েছে। হেবো খুক খুক করে হেসে ওঠে। তার আত্মসংবরণ করতে পারেন না গুরুদেব। ধপ করে বসে পড়েন মাটিতে। গণেশবাবু ব্যস্ত হয়ে বলেন, কি হলো? হেবো গম্ভীরভাবে বলে, আজ্ঞে জয়দ্রথ বধ। সুধাকান্তের শ্রাদ্ধে বৃষৎসর্গ করা হবে স্থির হল। মঞ্জুলা দেবী ঘটা করে শ্রাদ্ধ করতে চান। শ্বশুর তো তার জন্য সম্পত্তি বড় কম রেখে যাননি, ভালো করেই খরচপত্র করতে মনস্থ করেছেন তিনি। পরদিনই তল্পি তল্পা গুটিয়ে গুরুদেব রওনা হচ্ছেন শুনে হেবো ছুটে এসে সিঁড়ির মুখে দাঁড়িয়ে বললে, আপনার শ্রাদ্ধের গুরু বিদায়টা নিয়ে যাবেন না স্যার? গুরুদেব শুধু বললেন, জ্যাঠামো করো না। হেবো বললে, অন্তত এ দুটো নিয়ে যান, খুঁজে পাওয়া গেছে, এ দুটো আপনারই। হেবো বার করে দেয় একটা রূপোর কোষাকুষি আর একটা কলম। গুরুবিদায় সমাপ্ত হতেই বাড়ির সকলে ঘিরে ধরল হেবোকে। কাকা, কাকিমা, মঞ্জুলা, নকুলচন্দ্র আর প্রবীর। দরজা বন্ধ করে সবাই মিলে চেপে ধরল হেবোকে। এবার বলতে হবে কি করে কি হলো। প্রবীরচন্দ্র বলেন, আমি যে কিছুই বুঝতে পারছি না। হেবো হেসে বলে, কেন পারছেন না জানেন? আপনারা সবচেয়ে সহজ পথটা দেখতে পারছেন না। একটা উদাহরণ দিচ্ছি, তাহলে এই সমস্যা সহজ হয়ে যাবে। উদাহরণ? আপনাকে তিনটে বানান জিজ্ঞাসা করব, ঠিক খেয়াল করে বানান তিনটে বলুন দেখি। বেশ, বলো। প্রথম বানান মুমূর্ষু। ময়ে হ্রস্বউ, ময়ে দীর্ঘউ আর মূর্ধন্য শয়ে রেফ হ্রস্বউ। হেবো বলে, ঠিক। এবার বলুন মুহূর্ত। ময়ে হ্রস্বউ, হয়ে দীর্ঘউ আর তয়ে রেফ। হেবো বললে, ভুল। প্রবীরচন্দ্র বলে, না হে, ভুল নয়। এখনকার বানান তয়ে রেফ, আগে ছিল তয়ে তয়ে রেফ। হেবো আবার বললে, ভুল। প্রবীরচন্দ্র চটে উঠে বলে, তবে তুমি ঠিক বানানটা বলো না শুনি। হেবো বললে, ভয়ে হ্রস্বউ আর ল। থমকে গিয়ে প্রবীরচন্দ্র বলেন, তার মানে? তার মানে প্রথম দুটি বানান আপনার ঠিকই হয়েছে, তৃতীয় বানান যেটা আমি জানতে চেয়েছি সেটা হচ্ছে ভুল। আপনি বলতে পারছিলেন না। হ হ করে হেসে ওঠে সবাই। প্রবীরচন্দ্র বলেন, স্বীকার করছি, ঠকে গেছি। হেবো বললে, গুরুদেবও ঠিক ওইভাবেই স্বীকার করেছেন যে তিনি ঠকে গেছেন। গুরুদেব ভেবেছিলেন উইলটা চুরি করতেই আমি সর্বশক্তি নিয়োগ করব, তাই টোপ ফেলে চার ছড়িয়ে মর্ষির ছিপ হাতে বসেছিলেন উনি। আসল উইলটা সঙ্গে নিয়ে একটা নকল উইল সিন্ধুকে রেখে এবং চাবিটা ফেলে গেলেন। গুরুদেব ভেবেছিলেন নকল উইলটা চুরি করে বোকা হব আমি, কিন্তু উনি যান ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। সব জেনে শুনেও সেই নকল উইল চুরি করলাম আমি, বোকা সাজলাম। বাধা দিয়ে প্রবীরচন্দ্র বলেন, সে তো বুঝলাম, কিন্তু আসল উইলটা কোথায় গেল? কেন? যেখানে গুরুদেব পরে বার করলেন সেটা তো সাদা কাগজ। হেবো হেসে বললে, সেখানেই তো আসল উইল। আমি কলকাতায় গিয়ে কাকিমার কাছ থেকে টাকা নিয়ে কিছু মাল মশলা কিনি, একটা কালো পাইলেট কলম, কিছু স্টার্চ আর আয়োডিন। স্টার্চের সলিউশনে কয়েক ফোঁটা আয়োডিন ফেলে দিলে ব্লু ব্ল্যাক রঙের কালি হয়, কিন্তু সেটা ম্যাজিক কালি। কিছু পরেই লেখা উপে যায়, কাগজে কোনো দাগ থাকে না। উইল করার আগের দিন যখন কেবল গেল ডাক্তারবাবুর ব্যাগ আনতে,
তখন ওই কালি ভর্তি কলমটা আমি কলমদানিতে রেখে দিই। আগের রাত্রেই বাড়ির অন্যান্য ফাউন্টেন পেন চুরি গেছে, ফলে আশা করছিলাম ওই কলমেই উইল লেখা হবে। একমাত্র ভয় ছিল অ্যাডভোকেট সাহেব যদি শেষ মুহূর্তে তাঁর পকেট থেকে কলম বার করে বসেন। কিন্তু আমি ভগবানে বিশ্বাস করি। সম্পত্তির কণামাত্র না পেয়েও যখন কাকিমা তাঁর শ্বশুরের সেবা করতে গেলেন, তখন ডাক্তারবাবু রাগ করে বলেছিলেন, তোমার কথায় ভগবানে বিশ্বাস হারিয়ে ফেলেছি মা। আর ঠিক তখনই আমার মনে হয়েছিল ভগবান আমার কথা নিশ্চয়ই শুনেছেন। সবাই ওই কলমেই সই দিয়েছেন। কাকা বলেন, কিন্তু ডাক্তারবাবুও কি তাঁর নিজের কলমে সই করেননি? নকুলবাবু বলেন, না, নিয়ম হচ্ছে দলিলে সকলে একই কলমে সই করবে, যাতে প্রমাণ হয় সাক্ষীরা দলিলকারীর সঙ্গে একই স্থানে একই সময়ে সই করেছেন। এ নিয়ম খুব কঠোরভাবে মানা হয় না, কিন্তু সুধাকান্তবাবু পাকা উকিল, আইনের খুঁত তিনি রাখবেন না। তাই আমি আর ডাক্তারবাবু যখন দ্বিতীয়বার সই দিতে ফিরে গেলাম, তখন তিনি তাঁর কলমটা এগিয়ে দিয়েছিলেন। মঞ্জুলা দেবী বলেন, হেবো, তাই বুঝি তুমি ডাক্তারবাবুকে সই করতে পিড়াপিড়ি করেছিলে? হেবো বলে, ওই মুহূর্তটাই ছিল আমার কাছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ। ডাক্তারবাবু যদি সই না দিতেন, তাহলে এঁরা দ্বিতীয় ডাক্তারকে ডাকতে যেতেন। ফলে উইল তখনই শিলমোহর করা হতো না। আর ঘণ্টাখানেক পর দ্বিতীয় ডাক্তারবাবু যখন সই দিতে আসতেন, ততক্ষণে লেখা সব আবছা হয়ে যেত, ধরা পড়ে যেতাম আমি। প্রবীরচন্দ্র ওকে জড়িয়ে ধরে বলেন, সাব্বাস হেবো, বাঙালি সিনেমার তুমি খুদে নায়ক হতে পারো। শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে এসেছিল হেবো। মঞ্জুলা দেবী ওকে কাছে ডেকে বলেন, শ্রাদ্ধের পর পণ্ডিত বিদায় করতে হয়। তুমি একটি খুদে পণ্ডিত, এই তোমার পণ্ডিত বিদায়। ছোট্ট একটা বাইনোকুলার, অত্যন্ত জোরালো তার লেন্স, বহু দূরের জিনিস স্পষ্ট দেখা যায়। হেবো জানলার কাছে সরে এসে দেখল, রাস্তার ওপারে যে ভদ্রলোক চায়ের দোকানে বসে খবরের কাগজ পড়ছেন, তার হরফগুলো পর্যন্ত পড়া যাচ্ছে। জয়দ্রথবধ পালা বৃষৎসর্গে শেষ হওয়া হেবো আগেই আহ্লাদে 8খানা হয়েছিল। বাইনোকুলারটা হাতে পেয়ে সে যেন 16খানা হয়ে গেল। শুনলেন নারায়ণ সান্যালের শার্লক হেবো থেকে গুরু বিদায় পর্ব। আপনাদের এই গল্প কেমন লাগবে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আজকের মতো টাটা, শুভরাত্রি।